একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তোমাকে আমি এই রুমের পারমিশন দিয়েছি, এটাই বেশি। আমার বিছানায় তোমার জায়গা হবে না। জুবিন রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে জানালার দিকে ফিরে দাঁড়ালো। বাসর রাত, অথচ রুমের আবহাওয়া যেন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। বিছানা ভর্তি লাল গোলাপের পাপড়িগুলো জুবিনের রাগের দাপটে কিছুটা এলোমেলো হয়ে নিচে পড়ে আছে। জুবিনের পরনে সাদা পাঞ্জাবি, কপালে চিন্তার ভাঁজ, আর খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে জুই। পরনে লাল বেনারসি, গা ভর্তি গয়না, মাথায় লম্বা ঘোমটা। ভয়ে তার হাত পা কাঁপছে। কিন্তু আমি কোথায় শোবো? জুইয়ের কণ্ঠস্বর এতটাই নিচু যে ভালো করে কান না পাতলে শোনা যায় না। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। সে মাথা নিচু করে নিজের হাতের মেহেদি রাঙানো আঙ্গুলগুলো খুবলে ধরল। ফ্লোরে শও, সোফায় শও, বারান্দায় শও, যেখানে খুশি। জাস্ট আমার চোখের সামনে থেকে দূর হও। গ্রামের খ্যাত একটা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে বাবা মা ভেবেছে আমি খুব সুখে সংসার করব। ইম্পসিবল। জুবিন কথাগুলো বলে হনহন করে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা ধড়াম করে লাগিয়ে দিল সে। জুই চমকে উঠল সেই শব্দে, আর চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তো কোনো দোষ করেনি, সে তো শুধু বাবা মায়ের কথা রেখেছে। কিন্তু এই শহরের মস্ত বড় বাড়িতে এই অচেনা মানুষটার সামনে নিজেকে তার খুব ক্ষুদ্র মনে হচ্ছে। জুই ধীরে ধীরে খাট থেকে নামলো। তার ভারী লেহেঙ্গা আর গয়নার ভারে নড়াচড়া করাও কষ্টকর। সোফার কুশনটা নামিয়ে সে ফ্লোরে কার্পেটের উপর গুটিসুটি মেরে শুয়ে পড়ল। কান্না চাপতে গিয়ে তার শরীরটা মৃদু কাঁপছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো জুবিন। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে রুমের চারপাশটা দেখল। খাটের উপর কেউ নেই। তার দৃষ্টি মেঝের দিকে গেল। কার্পেটের উপর লাল বেনারসি পরিহিত একটা ছোট্ট শরীর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। জুবিন একটা দীর্ঘশ্বাস ফেলল। নাটক, সব নাটক। সিম্প্যাথি পাওয়ার চেষ্টা। জুবিন লাইট অফ করে দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এসিটা বাড়িয়ে দিল ফুল স্পিডে। জুই শীতে ঠক ঠক করে কাঁপছে, কিন্তু মুখে টু শব্দটিও করল না। সে শুধু মনে মনে আল্লাহকে ডাকছে। রাত গভীর হলো। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে জুইয়ের মুখের উপর। জুবিন পাশ ফিরে শোয়ার সময় হঠাৎ চোখ পড়ল নিচে। চাঁদের আলোয় জুইয়ের মায়াবী মুখটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। মেয়েটা দেখতে বড্ড বেশি নিষ্পাপ। ঘুমে চোখ বন্ধ, লম্বা পাপড়িগুলো গালে ছায়া ফেলেছে। ঠোঁট দুটো হালকা কেঁপে উঠেছে শীতে। ধুর, আমি কেন এসব ভাবছি? ও আমার ওয়াইফ হওয়ার যোগ্যই না। জুবিন জোর করে চোখ বন্ধ করে নিল, কিন্তু তার ঘুম আসছে না। বিবেকের তাড়না এসে উঠে বসলো। আলমারি থেকে একটা পাতলা কম্বল বের করে আনলো। তারপর অনিচ্ছা সত্ত্বেও ছুঁড়ে দিল জুইয়ের গায়ের উপর। জুই ঘুমের ঘোরে কম্বলটা আঁকড়ে ধরল। জুবিন আবার বিছানায় ফিরে গেল, কিন্তু তার মনের অস্থিরতা কমল না। সকাল হলো। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল জুইয়ের। সে ধড়মড় করে উঠে বসলো। অচেনা ঘরটা দেখে প্রথমে একটু ভরকে গেল। পরক্ষণেই মনে পড়ল কালকের রাতের কথা। সে দ্রুত উঠে বসলো। ঘড়িতে 7টা বাজে। গ্রামে থাকলে এতক্ষণে সে উঠোন ঝাড়ু দিয়ে পুকুর পাড়ে চলে যেত। জয়ী তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। শাড়ি পাল্টে একটা সুতি শাড়ি পরলো, কিন্তু মাথায় ঘোমটাটা ঠিকই টেনে রাখলো। রুম থেকে বের হতেই সে করিডোরে জুবিনের মা রেহানাকে দেখতে পেল। রেহানা বেগম বেশ রাশভারী মহিলা, তবে মনের দিক থেকে নরম। ওমা, জুইমা, তুমি এত সকালে উঠে পড়েছো? কাল রাতে ঘুম হয়েছে তো ঠিকঠাক? রেহানা এগিয়ে এসে জুইয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। জুই শাশুড়ির স্পর্শ পেয়ে কিছুটা আশ্বস্ত হলো। সে লাজুক হেসে মাথা নাড়ল। জি আম্মু, ঘুম হয়েছে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি রে মা। চল নিচে চল। আজ তো তোদের বউ ভাত, অনেক মেহমান আসবে। তোর ননদ রিমির সাথে পরিচয় হয়েছে? ও তো কাল রাতে তোকে দেখতে গিয়েছিল। জুই কিছু বলতে যাবে তার আগেই সিঁড়ি দিয়ে ধুপধাপ করে নেমে এলো রিমি। রিমি জুবিনের ছোট বোন, ভার্সিটিতে পড়ে। বেশ চঞ্চল আর ফ্যাশনেবল। পরনে জিন্স আর কুর্তি। ভাবি, গুড মর্নিং।
ও মাই গড, তুমি সুতি শাড়ি পরেছ কেন? আজ তো স্পেশাল দিন। আর ভাইয়া কোথায়? এখনো ঘুমাচ্ছে? কুম্ভকর্ণ একটা। রিমি একদমে কথাগুলো বলে জুইয়ের হাত ধরল। জুই রিমির আধুনিক সাজ পোশাকে একটু সংকুচিত হয়ে গেল। গ্রামের মেয়ে সে, এত স্টাইল বা ফাস্ট কথাবার্তায় অভ্যস্ত নয়। উনি ঘুমাচ্ছেন। রিমি, ওকে ওভাবে বিব্রত করিস না। জুইমা, তুমি কিচ্ছু করবে না আজ, শুধু রেস্ট নাও। কাজের জন্য আমাদের হায়া মর্জিনা আর বাবুর্চি রহিম তো আছেই। এমন সময় জুবিনের বাবা চৌধুরী সাহেব ড্রয়িং রুমে খবরের কাগজ পড়ছিলেন। চশমার ফাঁক দিয়ে তিনি নতুন বৌমার দিকে তাকালেন, গম্ভীর স্বরে ডাক দিলেন, বৌমা, এদিকে এসো। জুই ভয়ে ভয়ে চৌধুরী সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো, পায়ে হাত দিয়ে সালাম করলো। চৌধুরী সাহেব খুশি মনে হাসলেন। বেঁচে থাকো মা। জুবিন ওঠেনি এখনো? ওকে বলো আজ অফিসে না যেতে। আত্মীয় স্বজনরা সব দুপুরের মধ্যেই চলে আসবে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামলো জুবিন, টি শার্ট আর ট্রাউজার পরনে, চোখে মুখে বিরক্তি। সে জুইয়ের দিকে একবারও তাকালো না, সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। বাবা, আমি আজ বেরোবো, জরুরি মিটিং আছে। এই ফালতু অকেশনে আমি সময় নষ্ট করতে পারবো না। সুবিনের কথায় ডাইনিং রুমে পিন পতন নীরবতা নেমে এলো। রেহানা বেগম ছেলের দিকে অবাক হয়ে তাকালেন। জুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন সব অপমান তার নিচের। জুবিন, তুই কি বলছিস এসব? আজ তোর বউ ভাত, আর তুই বলছিস মিটিং? নতুন বউটাকে একা রেখে চলে যাবি? মা প্লিজ, ইমোশনাল ব্ল্যাকমেল করো না। আমি আগেই বলেছিলাম আমি এখন বিয়ে করতে চাই না। তোমরা জোর করেছো, আমি করেছি, দ্যাটস ইট। এখন আমাকে আমার মতো চলতে দাও। আর এই মেয়েকে বলো আমার শার্টটা ইস্ত্রি করে দিতে, যদি সে ইলেকট্রিক আয়রন চালাতে জানে আর কি। জুবিন শেষ কথাটা বড্ড তাচ্ছিল্যের সাথে বলল। জুয়ের ফর্সা মুখটা অপমানে লাল হয়ে উঠল। সে গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু বোকা নয়। সে বুঝল জুবিন তাকে খোঁচা দিল। ভাইয়া, এটা কিন্তু টু মাচ। ভাবি গ্রামের হতে পারে, কিন্তু তাই বলে তুমি এভাবে ইনসাল্ট করতে পারো না। তুই ছোটর মতো থাক রিমি, বড়দের মাঝে কথা বলবি না। জুবিন চেয়ার টেনে ধপ করে বসে পড়ল। মর্জিনা বুয়া টেবিলে নাস্তা সাজিয়ে দিচ্ছে। জুই ধীর পায়ে জুবিনের কাছে এগিয়ে গেল। তার বুকের ভেতর ধড়ফড় করছে, তবুও সে সাহস সঞ্চয় করলো। আমি আয়রন করতে পারি, আমি এক্ষুনি করে দিচ্ছি। জুইয়ের কণ্ঠস্বর কাঁপা কাঁপা। জুবিন চশমাটা ঠিক করে জুইয়ের দিকে তাকালো। সকালের নরম আলোয় জুইকে সদ্য ফোটা কোনো ফুলের মতো লাগছে। ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে আছে, কপালে ছোট্ট একটা টিপ। জুবিন এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল। যাও, তাড়াতাড়ি করো, আমার দেরি হচ্ছে। নীল শার্টটা। জুই দ্রুত পায়ে উপরে উঠে গেল। রেহানা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। চৌধুরী সাহেব ছেলের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন। জুবিন, ব্যবহারটা ঠিক করো। ও এখন এ বাড়ির বউ, সম্মান দিতে শেখো। সম্মান আদায় করে নিতে হয় বাবা, জোর করে পাওয়া যায় না। এদিকে জুই রুমে ঢুকে জুবিনের নীল শার্টটা বের করলো। সে গ্রামে থাকতেও কয়লার ইস্ত্রি চালিয়েছে, কিন্তু এই ইলেকট্রিক ইস্ত্রি দেখে সে একটু ঘাবড়ে গেল। প্লাগটা কোথায় লাগাবে, কতটা গরম করতে হবে কিছুই বুঝতে পারছে না। ভয়ে তার হাত ঘামছে। যদি পুড়ে যায় জুবিন, তাহলে তাকে মেরেই ফেলবে। ভাবি, হেল্প লাগবে? রিমি দরজায় দাঁড়িয়ে মুচকি হাসছে। জুই হাফ ছেড়ে বাঁচল। হ্যাঁ আপু, আমি এটা ঠিক বুঝতে পারছি না। আরে বোকা ভাবি আমার, সরো, আমি দেখিয়ে দিচ্ছি। ভাইয়াটা না একটা আস্ত রাক্ষস। তুমি কিছু মনে করো না, দেখবে কদিন পর ঠিক ভাইয়া তোমার পিছে ঘুরঘুর করবে। তোমার মতো এমন কিউট বউকে ইগনোর করা ইম্পসিবল। রিমির কথায় জুই লজ্জা পেল, গাল দুটো রক্তিম হয়ে উঠল। রিমি চটপট শার্টটা ইস্ত্রি করে দিল। জুই শার্টটা হাতে নিয়ে নিচে নামলো। জুবিন তখন কফিতে চুমুক দিচ্ছে। জুই তার পাশে গিয়ে দাঁড়ালো। এই যে আপনার শার্ট। জুবিন কাপটা রেখে শার্টটা হাতে নিল। চেক করলো কোথাও কুচকে আছে কিনা। না, একদম ঠিকঠাক। সে আর চোখে জুইয়ের দিকে তাকালো। জুইয়ের দৃষ্টি মাটির দিকে। ঠিক আছে। জুবিন উঠে গিয়ে শার্টটা পরতে শুরু করলো। জুই সেখানেই দাঁড়িয়ে রইল। তার খুব ইচ্ছে করছে জুবিনকে একটু সাহায্য করতে, বোতামগুলো লাগিয়ে দিতে,
যেমনটা সে তার মা চাচিদের করতে দেখেছে। কিন্তু জুবিনের রাগী মুখের দিকে তাকিয়ে সে সাহস পেল না। জুবিন তৈরি হয়ে বেরিয়ে যাওয়ার সময় জুঁইয়ের পাশ দিয়ে গেল। জুঁইয়ের শরীর থেকে একটা মিষ্টি বেলি ফুলের গন্ধ তার নাকে এলো। কোনো দামি পারফিউম নয়, একদম খাঁটি ফুলের গন্ধ। জুবিন থমকে দাঁড়ালো। শোনো। জুঁই চমকে মুখ তুলে তাকালো। তার বড় বড় মায়াবী চোখ দুটো জুবিনের চোখের দিকে নিবদ্ধ হলো। জি। আজ সন্ধ্যায় আমার কিছু ফ্রেন্ডস আর কলিগরা আসবে। গ্রামের ভূতনি সেজে থেকো না। রিমিকে বলো তোমাকে সাজিয়ে দিতে। আর হ্যাঁ, বেশি কথা বলবে না, চুপচাপ থাকবে। আমার স্ট্যান্ডার্ড যেন ডাউন না হয়, মনে থাকে যেন। জুবিন আর উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল। জুঁই দরজার দিকে তাকিয়ে রইল। তার চোখ আবার ঝাপসা হয়ে এলো। গ্রামের ভূতনি শব্দটা তার কানে বাজতে লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। বাড়িতে মেহমানে গিজগিজ করছে। জুবিনের খালাতো বোন নিশি এসেছে। নিশি বেশ সুন্দরী, কিন্তু তার স্বভাব বড্ড অহংকারী। সে মনে মনে জুবিনকে পছন্দ করত এবং আশা ছিল জুবিনের সাথে তার বিয়ে হবে। কিন্তু জুঁইয়ের আগমনে তার সেই আশাই ঘুরে বালি। নিশি জুঁইকে দেখেই নাক সিটকালো। ওমা, এই সেই গ্রামের বউ? জুবিন ভাইয়া শেষমেশ এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করলো। দেখে তো মনে হচ্ছে ক্লাস 9-10-এ পড়ে। আনস্মার্ট একদম। নিশি তার মা অর্থাৎ জুবিনের খালার সাথে ফিসফিস করে কথাগুলো বলছিল, কিন্তু জুঁই সেটা শুনে ফেলল। সে ড্রয়িং রুমের এক কোণে সোফায় বসেছিল। রিমির জোড়াজুড়িতে সে একটা ভারী ডিজাইনের শাড়ি পরেছে, কিন্তু তার অস্বস্তি হচ্ছে খুব। নিশি, আস্তে কথা বল, ও শুনলে কষ্ট পাবে। মেয়েটা খুব ভালো রে। ভালো দিয়ে কি হবে খালামণি? জুবিন ভাইয়ার সাথে কি ওকে মানায়? ভাইয়া কোথায়? অফিসে, এখনই আসবে। সন্ধ্যা হতেই জুবিন ফিরল, সাথে তার 3-4 জন বন্ধু। জুবিনকে দেখেই নিশি ছুটে গেল। ভাইয়া, কংগ্রাচুলেশন, অবশেষে বিয়েটা করেই ফেললে। তা ভাবি কোথায়? জুবিন ক্লান্ত ভঙ্গিতে হাসল। বন্ধুদের নিয়ে এসে সোফায় বসলো। জুঁইকে আর চোখে দেখল। রিমি জুঁইকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নীল রঙের শাড়িতে জুঁইকে কোনো অপ্সরার চেয়ে কম লাগছে না। জুবিনের বন্ধুরা জুঁইকে দেখে মুগ্ধ। দোস্ত, তুই তো লাকি। ভাবি তো মার্শাল্লাহ অনেক সুন্দরী, একদম দলের মতো দেখতে। আরে জুবিন, তুই তো আমাদের সারপ্রাইজ দিলি। এমন ইনোসেন্ট ফেস তো আজকাল দেখাই যায় না। বন্ধুদের প্রশংসা শুনে জুবিনের বুকের ভিতর কেমন যেন একটা গর্ববোধ হলো, কিন্তু সে সেটা প্রকাশ করলো না। উল্টো গম্ভীর হয়ে রইল। জুঁই ট্রেতে করে নাস্তা নিয়ে এলো। তার হাত কাঁপছে। সবার সামনে আসতেই তার লজ্জা লাগছে। সে নিচু হয়ে টেবিলে নাস্তা রাখতে গেল। ঠিক তখন নিশি ইচ্ছে করে তার পা বাড়িয়ে দিল। জুঁইয়ের পায়ে নিশির পা বাঁধল। তাল সামলাতে না পেরে জুঁই হাতে থাকা চায়ের ট্রে সমেত হুমড়ি খেয়ে পড়ল, এবং সেটা সোজা গিয়ে পড়ল জুবিনের বন্ধু রাহুলের গায়ের উপর। গরম চা ছলকে পড়ল রাহুলের শার্টে। হাউস। ঝনঝন শব্দে কাপগুলো ভেঙে চুরমার হয়ে গেল। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। জুঁই ভয়ে ফ্যাকাশে হয়ে মেঝেতেই বসে রইল। তার হাত কেটে গিয়ে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে ভয়ার্ত চোখে জুবিনের দিকে তাকালো। জুবিন রাগে অগ্নিশর্মা হয়ে উঠে দাঁড়ালো। সবার সামনে তার প্রেস্টিজ পাংচার হয়ে গেছে বলে মনে হলো তার। জুই, আর ইউ ম্যাড? দেখে চলতে পারো না? জুবিন চিৎকার করে উঠল। জুঁই ভয়ে কুঁকড়ে গেল। আমি আমি ইচ্ছে করে উনি পা। ওমা, আমি পা বাড়াবো কেন? তুমি নিজেই তো শাড়ি সামলাতে পারো না। গ্রামের মেয়েদের দিয়ে এসব হবে না, আগেই বলেছিলাম। নিশির মিথ্যেটা এমন ভাবে বলল যে সবাই বিশ্বাস করলো। জুবিন এগিয়ে এসে জুঁইয়ের বাহু খামচে ধরল। জুঁই ব্যথায় কোকিয়ে উঠল। তোমাকে বলেছিলাম না চুপচাপ থাকতে? একটা কাজও ঠিক মতো পারো না? গেট লস্ট ফ্রম হেয়ার। নিজের রুমে যাও এখনই। সবার সামনে জুবিনের এই আচরণে জুঁইয়ের পৃথিবীটা দুলে উঠল। তার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে লাগলো। সে কোনো মতে উঠে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। রিহানা বেগম ছেলের কাণ্ড দেখে হতভম্ব। জুবিন, এইটা তুই কি করলি? মেয়েটার হাত কেটে রক্ত পড়ছে, দেখলি না? মা, প্লিজ রাহুলের শার্টটা দেখো। সরি দোস্ত, আসলে ও। আরে ধুর, সামান্য চা তো। কিন্তু তুই ভাবির সাথে এমন বিহেভ না করলেও পারতি। মেয়েটা ভয় পেয়েছে খুব।
আর ভুল তো হতেই পারে। বন্ধুদের কথায় জুবিন একটু চুপসে গেল। তার মেজাজটা খিচড়ে আছে। সে উপরে তাকালো। জুই চলে গেছে, কিন্তু মেঝের উপর কয়েক ফোঁটা তাজা রক্ত পড়ে আছে। ভাঙা কাপের টুকরো জুইয়ের হাতে ঢুকেছিল নিশ্চয়। জুবিনের রাগের জায়গাটা হঠাৎ করে অপরাধ বোধে ছেয়ে গেল, কিন্তু তার ইগো তাকে আটকালো। সে বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু তার মন পড়ে রইল দোতলার ওই বন্ধ ঘরটায়। রাত গভীর হয়েছে, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। জুবিনের শোবার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ। ঘরের এক কোণে ফ্লোরে পাতা বিছানায় জুই গুটিসুটি মেরে শুয়ে আছে। তার শরীরটা মাঝে মাঝে কেঁপে উঠছে, হেঁচকি উঠছে কান্নার। তার ডান হাতের তালুটা এখনো লাল হয়ে আছে। কাঁচের টুকরোটা বের করলেও জায়গাটা ফুলে আছে। জুবিন এতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। সে ঘরে ঢুকে দরজাটা লক করে দিল। এসি চলছে, তবুও ঘরের পরিবেশটা কেমন যেন ভ্যাপসা গরম হয়ে আছে, অন্তত জুবিনের মনের ভেতরটা। সে ধীর পায়ে খাটের দিকে এগিয়ে গেল, কিন্তু তার চোখ বারবার মেঝের দিকে চলে যাচ্ছে। জুইয়ের ফোপানির শব্দটা তার কানে তীরের মতো বিচ্ছে। জুবিন বিরক্ত ভঙ্গিতে কপালে হাত ঘষল। এই মেয়ে, কান্না থামাবে নাকি সারা রাত এই ঘ্যান ঘ্যানানি শুনতে হবে আমাকে? জুবিনের ধমক শুনে জুইয়ের হেঁচকি আরো বেড়ে গেল। সে হাত দিয়ে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। জুবিন রাগে গজগজ করতে করতে লাইটটা অন করে দিল। তীব্র আলোয় জুই চোখ কুঁচকে ফেলল। জুবিন দেখল মেয়েটার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, আর যে হাতটা কেটে গিয়েছিল সেখান থেকে রক্ত চুয়ে কার্পেটে পড়ছে। কোনো ব্যান্ডেজ করা হয়নি। জুবিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগটা নিমেষেই উবে গিয়ে সেখানে জায়গা করে নিল এক অদ্ভুত অপরাধবোধ। সে দ্রুত পায়ে জুয়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। তুমি কি পাগল? হাত থেকে রক্ত পড়ছে আর তুমি এভাবে শুয়ে আছো। ইনফেকশন হলে তখন কি হবে? হাতটা কাটার শখ হয়েছে নাকি? আমি আমি ওষুধ খুঁজে পাইনি, ভয়। জুয়ের কথা শেষ হওয়ার আগেই জুবিন উঠে গিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। সে আবার জুয়ের সামনে বসলো। জুই ভয়ে হাতটা নিজের শরীরের সাথে মিশিয়ে ফেলার চেষ্টা করছে। জুবিন শক্ত করে জুয়ের অক্ষত বাম হাতটা ধরে তাকে সোজা হয়ে বসতে ইশারা করলো। হাতটা দাও, নড়াচড়া করবে না একদম। জুই ভয়ে ভয়ে ডান হাতটা বাড়িয়ে দিল। জুবিন খুব সাবধানে জুয়ের নরম হাতটা নিজের হাতের উপর রাখলো। জুয়ের হাতটা জুবিনের হাতের তুলনায় কত ছোট, কত নাজুক। জুবিন তুলোয় অ্যান্টিসেপটিক লিকুইড নিয়ে আলতো করে ক্ষতের উপর লাগাতে শুরু করলো। কাটা জায়গায় স্পিরিট লাগতেই জুই ব্যথায় আহ করে উঠল এবং হাতটা টেনে নিতে চাইলো। উফ, জ্বলছে। ইস, চুপ, একটু জ্বলবে, সহ্য করো। নড়লে রক্ত বন্ধ হবে না। জুবিন ধমক দিলেও তার কণ্ঠস্বর আগের চেয়ে অনেক নরম। সে জুইয়ের হাতে ফু দিতে লাগলো। জুবিনের মুখের উষ্ণ বাতাস জুইয়ের হাতের তালুতে লাগতেই এক অদ্ভুত শিহরণ খেলে গেল জুইয়ের শরীরে। সে অবাক হয়ে জুবিনের দিকে তাকিয়ে রইল। এই লোকটাই একটু আগে সবার সামনে তাকে অপমান করেছিল, আর এখন এত যত্ন করে ফু দিচ্ছে। জুইয়ের অবুঝ মনে এক ফোঁটা ভালো লাগা জন্ম নিল। জুবিন খুব মন দিয়ে ব্যান্ডেজটা বেঁধে দিল। তার কপাল থেকে এক গোছা চুল নিচে ঝুঁকে পড়েছে। জুইয়ের খুব ইচ্ছে করছে হাত বাড়িয়ে চুলটা সরিয়ে দিতে, কিন্তু সে সাহস পেল না। ব্যান্ডেজ শেষ করে জুবিন জুইয়ের মুখের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলো। জুইয়ের চোখের পাপড়িতে এখনো জল লেগে আছে, যা হীরের মতো চকচক করছে। জুবিন কয়েক সেকেন্ডের জন্য সম্মোহিতের মতো সেই চোখের দিকে তাকিয়ে রইল। গ্রামের এই মেয়েটার মধ্যে কি আছে সে জানে না, কিন্তু কিছু একটা আছে যা তাকে বারবার দুর্বল করে দিচ্ছে। জুবিন দ্রুত নিজেকে সামলে নিল। সে বক্সটা বন্ধ করে উঠে দাঁড়ালো। নিচে ফ্লোরে শুতে হবে না, ঠান্ডা লাগবে। খাটে গিয়ে শও। না, আমি এখানেই ঠিক আছি, আপনি রাগ করবেন। আমি যা বলছি তাই করো, কথা বাড়াবে না। আমি সোফায় শুচ্ছি, যাও খাটে ওঠো। জুবিনের আদেশে জুই আর না করতে পারল না। সে ধীর পায়ে উঠে গিয়ে বিশাল খাটটার এক কোণে শুয়ে পড়ল। নরম গদি, এসি রুম, সুগন্ধি, সব মিলিয়ে এক আভিজাত্যের ছোঁয়া। কিন্তু জুইয়ের কাছে তার মাটির ঘরে সেই ভাঙা খাটটাই বেশি আপন মনে হচ্ছে। জুবিন লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে দুজনের কেউ ঘুমোচ্ছে না। জুইয়ের শরীর ব্যথায় টনটন করছে, আর জুবিনের মন অস্থির হয়ে আছে। সে কিছুতেই জুইয়ের সেই অসহায় মুখটা ভুলতে পারছে না। পরদিন সকালে জুইয়ের ঘুম ভাঙল পাখির ডাকে।
সে ধড়মড় করে উঠে বসলো। হাতটা এখনো ব্যথা করছে, কিন্তু কাল রাতের ব্যথার চেয়ে অনেক কম। সে দেখলো জুবিন ঘরে নেই। জুই দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। জুবিনও আছে, তার পরনে অফিসে যাওয়ার পোশাক। জুইকে নামতে দেখে রেহানা বেগম ব্যস্ত হয়ে পড়লেন। দুই মা, এসো। তোমার হাতটা কেমন এখন? কাল রাতে রাহুল বলল তোমার হাত কেটে গেছে। আমি তো আসতেই চেয়েছিলাম, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে শুয়ে পড়েছিলাম। এখন ভালো আছে আম্মু, বেশি কাটেনি। জুই চেয়ার টেনে বসতে যাবে, এমন সময় নিশি এসে হাজির হলো। তার পরনে স্লিপলেস টপস আর টাইট জিন্স। সে এসেই জুবিনের পাশের চেয়ারটা দখল করে বসলো, যেখানে জুইয়ের বসার কথা ছিল। জুই একটু থমকে দাঁড়িয়ে রইল। গুড মর্নিং জুবিন ভাইয়া। ওয়াও, ইউ লুক ড্যাশিং টুডে। এই শার্টটা আমি চয়েস করে দিয়েছিলাম, মনে আছে? মর্নিং। জুবিন খবরের কাগজ থেকে মুখ না তুলে উত্তর দিল। জুই চুপচাপ রেমি আর তার শাশুড়ির মাঝখানে গিয়ে বসলো। নিশি জুইয়ের দিকে তার ছেলে দৃষ্টিতে তাকালো। জুইয়ের হাতে ব্যান্ডেজ দেখে সে মুখ টিপে হাসলো। ও নো, ভাবির হাতে তো বিশাল ব্যান্ডেজ, মনে হচ্ছে যুদ্ধ করে এসেছে। আসলে আনস্মার্ট হলে যা হয় আর কি। সামান্য চায়ের কাপ ধরতেই পারে না। জুবিন ভাইয়া, তুমি অফিসের লাঞ্চ কি বাহিরে করবে? আজ আমি আর তুমি লাঞ্চে যেতে পারি। একটা নতুন চাইনিজ রেস্টুরেন্ট ওপেন হয়েছে। জুই মাথা নিচু করে নিজের প্লেটে রুটি ছিঁড়ছে। নিশের কথাগুলো তার বুকে কাটার মতো বিচ্ছে। সে জানে সে আনস্মার্ট, সে গ্রামের মেয়ে, কিন্তু তাই বলে কি তার কোনো সম্মান নেই? সে আর চোখে জুবিনের দিকে তাকালো। জুবিন কি রাজি হবে? না নিশি, আজ আমার অনেক কাজ, লাঞ্চ ব্রেকের সময় হবে না। আর তাছাড়া জুবিন কথা থামিয়ে জুইয়ের দিকে তাকালো। জুই এক হাতে রুটি ছিঁড়তে কষ্ট পাচ্ছে। তার ডান হাতে ব্যান্ডেজ থাকায় সে ঠিকমতো জোর পাচ্ছে না। জুবিন সেটা লক্ষ্য করলো। রিমি, তুই কি অন্ধ? দেখছিস না ওর খেতে কষ্ট হচ্ছে? ওকে একটু হেল্প করতে পারিস না? জুবিনের ধমক খেয়ে রিমি চমকে উঠল। সে নিজের ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে জুইয়ের দিকে তাকালো। ও সরি ভাবি, আমি খেয়ালই করিনি। দাও, আমি ছেড়ে দিচ্ছি। দরকার নেই, ও বাচ্চা নয়। জুই, তুমি চামচ দিয়ে স্যুপ বা খিচুড়ি কিছু একটা খেয়ে নাও। রুটি ছিঁড়তে হবে না, মা ওকে নরম কিছু দাও। জুবিনের এই অনাকাঙ্ক্ষিত কেয়ারিং দেখে সবাই অবাক। নিশির মুখটা কালো হয়ে গেল। সে ভাবতেই পারেনি জুবিন জুইয়ের খাওয়ার ব্যাপারে খেয়াল রাখবে। জুই অবাক চোখে জুবিনের দিকে তাকালো। জুবিন কিন্তু জুইয়ের দিকে তাকালো না। সে কফিতে শেষ চুমুক দিয়ে উঠে দাঁড়ালো। আমি আসছি, আজ ফিরতে দেরি হতে পারে। জুবিন চলে যাওয়ার পর জুইয়ের মনে হলো সকালটা যেন একটু সুন্দর হয়ে গেল। এই মানুষটা বাইরে যতটা কঠোর দেখায়, ভেতরটা হয়তো ততটা পাষাণ নয়। সারাদিন জুই বাড়িতেই কাটালো। রিহানা বেগম জুইকে রান্নাঘরে যেতে দিলেন না। দুপুরের দিকে আকাশ কালো করে মেঘ জমলো। বর্ষাকাল না হলেও নিম্নচাপের প্রভাবে অঝোরে বৃষ্টি নামলো। জুই জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। গ্রামের কথা খুব মনে পড়ছে তার। সেখানে বৃষ্টির সময় সে আর তার সখীরা মিলে ভিজত, আম কুড়াতো। আর এখানে এই বিশাল প্রাসাদে সে যেন এক বন্দি পাখি। সন্ধ্যা নামার সাথে সাথে ঝড় শুরু হলো। বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। জুই বিদ্যুৎ চমকানো খুব ভয় পায়। ছোটবেলায় তাদের গ্রামের বাড়িতে বাজ পড়ে গাছ পুড়ে গিয়েছিল। সেই থেকে তার মনে ভীতি ঢুকে গেছে। সে নিজের ঘরে খাটের উপর বসে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। জুবিন তখনও ফিরেনি। রাত 8টা বাজে। হঠাৎ ধরাম করে একটা শব্দ হলো। জুই ভয়ে কেঁপে উঠল। সে ভাবলো বাজ পড়েছে, কিন্তু আসলে জানালার পাল্লা বাতাসের দাপটে বাড়ি খাচ্ছে। জুই কাঁপতে কাঁপতে জানালা বন্ধ করতে গেল, কিন্তু বাতাসের তোর এত বেশি যে সে পাল্লাটা টানতে পারছে না। বৃষ্টির ছাট এসে তার শরীর ভিজিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে জুবিন ঢুকলো। সে কাক ভেজা হয়ে আছে। গাড়ি গ্যারেজে রেখে মেইন রোড থেকে আস্তে আস্তে এসে ভিজে গেছে। ঘরে ঢুকে সে দেখলো জুই জানালার সাথে যুদ্ধ করছে। বাতাসের দাপটে জুই প্রায় উল্টে পড়ে যাচ্ছিল। জুবিন ব্যাগটা ছুঁড়ে ফেলে দৌড়ে গেল। সরো, তুমি পারবে না। জুবিন জুইকে এক হাতে সরিয়ে দিয়ে জানালার পাল্লাটা ধরে হ্যাঁচকা টানে বন্ধ করে দিল। ছিটকিনি লাগিয়ে সে হাঁফাতে লাগলো। জুই জুবিনের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। জুবিনের ভেজা শরীর থেকে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে।
জুইও কিছুটা ভিজে গেছে। ঘরের লাইটটা হঠাৎ নিভে গেল। লোডশেডিং। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। বাইরে তখনও বিদ্যুতের গর্জন চলছে। অন্ধকারে জুই ভয়ে চিৎকার করে উঠতে গিয়ে জুবিনের শার্ট খামচে ধরল। সে অজান্তেই জুবিনের বুকের মধ্যে মুখ লুকালো। আমি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। জুবিন প্রথমে একটু চমকে উঠল। তার ভেজা শার্টের উপর জুইয়ের উষ্ণ নিঃশ্বাস এবং নরম হাতের স্পর্শ তাকে আচ্ছন্ন করে ফেলল। সে চাইল জুইকে সরিয়ে দিতে, কিন্তু তার হাত দুটো যেন অবাধ্য হয়ে গেল। অন্ধকারে জুই থরথর করে কাঁপছে। জুবিন ধীরে ধীরে তার হাতটা জুইয়ের পিঠে রাখল। ভয় নেই, আমি আছি তো। জুবিনের মুখ থেকে এই কথাটা যেন তার নিজের অজান্তেই বেরিয়ে এলো। জুই জুবিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। জুবিন অনুভব করল জুইয়ের ভেজা শাড়ির উপর দিয়ে তার শরীরের উষ্ণতা। এক অদ্ভুত নেশা জুবিনকে পেয়ে বসলো। বাইরের ঝড়ের চেয়ে তাদের দুজনের মনের ভেতরের ঝড় যেন আরো তীব্র হয়ে উঠল। জুবিন আলতো করে জুইয়ের চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। অন্ধকারেও বিদ্যুতের ঝলকানিতে জুবিন জুইয়ের ভয়ার্ত কিন্তু মায়াবী মুখটা দেখতে পেল। জুইয়ের ঠোঁট দুটো কাঁপছে। জুবিন আস্তে আস্তে নিজের মুখটা জুইয়ের মুখের কাছে নিয়ে গেল। তার তপ্ত নিঃশ্বাস জুইয়ের মুখে আছড়ে পড়ছে। জুই চোখ বন্ধ করে ফেলল। সে নড়ল না। জুবিনের এই নৈকট্য তাকে অবশ করে দিচ্ছে। জুইয়ের ঠোঁটের একদম কাছাকাছি চলে এলো। তাদের নাক একে অপরের সাথে ঘষা খেলো। ঠিক সেই মুহূর্তে জেনারেটর চালু হলো। দপ করে জ্বলে উঠল ঘরের বাতি। আলো আসতেই দুজনেই যেন সম্বিত ফিরে পেল। জুবিন চট করে জুইকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। জুইও লজ্জায় আর অস্বস্তিতে জড়সড় হয়ে গেল। জুবিন তার ভেজা চুলে হাত চালিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করলো। তার কান গরম হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না সে কি করতে যাচ্ছিল। একটা গ্রামের মেয়ের প্রতি তার এই আকর্ষণ কেন? ইয়ে, তুমি ভিজে গেছো? চেঞ্জ করে নাও, ঠান্ডা লাগবে। জুবিন তোতলামি করে কথাগুলো বলল। সে জুইয়ের দিকে তাকাতে পারছে না। জুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার গাল লজ্জায় রক্তিম হয়ে আছে। আপনিও ভিজে গেছেন। আমি চেঞ্জ করছি, তুমি ওয়াশরুমে যাও। জুই দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সে আয়নায় নিজের মুখের দিকে তাকালো। তার হার্টবিট এখনো দৌড়াচ্ছে। জুবিন ভাই কি তাকে চুমু খেতে চেয়েছিল? জুই নিজের ঠোঁটে হাত বোলালো। তার অদ্ভুত ভালো লাগা কাজ করছে, আবার ভয়ও লাগছে। এদিকে জুবিন ঘরের মধ্যে পায়চারি করছে। সে নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং জুবিন? ও একটা মিস্টেক। ডোন্ট ফল ফর হার। ও জাস্ট একটা বাচ্চা মেয়ে। জুবিন আলমারি থেকে কাপড় বের করে নিয়ে অন্য ওয়াশরুমে চলে গেল। রাতে ডিনারের সময় জুবিন জুইয়ের সাথে কোনো কথা বলল না। সে ইচ্ছাকৃতভাবে জুইকে এড়িয়ে চলল। তার মনে হচ্ছে জুইয়ের কাছে গেলেই সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ডিনারের পর জুবিন তার ল্যাপটপ নিয়ে বসলো। তার কাজের বাহানা। জুই বিছানায় শুয়ে আছে, কিন্তু তার ঘুম আসছে না। সে বারবার জুবিনের দিকে তাকাচ্ছে। জুবিন গম্ভীর মুখে কাজ করছে। রাত 12টা বাজে। আপনি ঘুমাবেন না? জুইয়ের নরম কণ্ঠস্বর শুনে জুবিন ল্যাপটপ থেকে মুখ তুলল। না, কাজ আছে, তুমি ঘুমাও। আপনার কফি লাগবে? আমি বানিয়ে দেব। না, দরকার নেই। জুবিনের কণ্ঠটা রুক্ষ। জুই চুপ হয়ে গেল। সে পাশ ফিরে শুলো। কিছুক্ষণ পর জুবিন ল্যাপটপ বন্ধ করলো। সে বিছানায় এলো না, আবার সোফায় গিয়ে শুয়ে পড়ল। জুই মনে মনে কষ্ট পেল। সে ভাবল বিকেলের ওই মুহূর্তটা হয়তো জুবিনের জন্য শুধুই ভুল ছিল, কিন্তু জুইয়ের জন্য সেটা ছিল অনেক কিছু। পরদিন সকালে জুবিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। জুই তার সামনে এসে দাঁড়ালো। তার হাতে জুবিনের ওয়ালেট আর ঘড়ি। সে প্রতিদিন দেখে জুবিন এগুলো খুঁজতে সময় নষ্ট করে, তাই আজ সে নিজেই এগিয়ে দিল। আপনার ঘড়ি। জুবিন জুইয়ের হাত থেকে ঘড়িটা নিতে গিয়ে জুইয়ের আঙ্গুল স্পর্শ করলো। জুইয়ের আঙ্গুলগুলো খুব ঠান্ডা। জুবিন ঘড়িটা পরে নিল। থ্যাঙ্কস। জুবিন বের হতে যাবে এমন সময় নিশি এসে পথ আটকালো। জুবিন ভাইয়া, আজ কিন্তু আমি তোমার সাথেই বেরোবো। আমার ভার্সিটিতে একটু কাজ আছে, ড্রপ করে দেবে প্লিজ? ড্রাইভারকে বলো আমি ব্যস্ত। প্লিজ ভাইয়া, এমন করো কেন? সামান্য একটু পথেই তো। আর তাছাড়া আজ রাতে একটা পার্টি আছে আমাদের ফ্রেন্ডদের, তোমাকে যেতেই হবে। প্লিজ প্লিজ। নিশি জুবিনের হাত ধরে ঝুলছে। জুই দূর থেকে দৃশ্যটা দেখছে।
তার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। সে জানে না এটাকে হিংসা বলে কিনা, কিন্তু অন্য কোনো মেয়ে জুবিনকে স্পর্শ করলে তার সহ্য হয় না। ঠিক আছে চলো, কিন্তু পার্টিতে আমি যেতে পারবো কিনা শিওর না। ইয়েস, তুমি আসবে, আমি জানি। বাই ভাবি। নিশি জুঁয়ের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসলো, তারপর জুবিনের হাত ধরে বেরিয়ে গেল। জুই দরজার চৌকাঠে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখলো। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে কি কোনোদিন জুবিনের পাশে ওভাবে হাঁটতে পারবে? দুপুরে জুইয়ের মোবাইলে একটা কল এলো। তার মা ফোন করেছে। মায়ের গলা শুনে জুই কান্নায় ভেঙে পড়ল। মা, মাগো। কিরে জুই, কাঁদছিস কেন মা? ওরা কি তোকে মারে? জামাই কেমন ব্যবহার করে? না মা, কেউ মারে না, আমি ভালো আছি। তোমাদের কথা মনে পড়ছিল তাই। জুই মিথ্যে বলল। সে তার মাকে কষ্ট দিতে চায় না, কিন্তু তার মন বলছে এই শহরে, এই বাড়িতে সে বড্ড একা। সন্ধ্যায় জুবিন ফিরল না, নিশিও নেই। রাত 8টা 9টা বেজে গেল। জুই বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তার খুব চিন্তা হচ্ছে। ফোন করবে কি করবে না ভাবতে ভাবতে সে জুবিনের নম্বরে ডায়াল করলো। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। পরপর 3বার কল করার পর জুবিন ফোন ধরলো। ও পাশ থেকে খুব জোরে মিউজিকের শব্দ আসছে। হ্যালো, কে? আমি জুই, আপনি কখন আসবেন? অনেক রাত হয়েছে। আমি এখন পার্টিতে আছি, ফিরতে দেরি হবে, আমাকে ডিস্টার্ব করবে না। আর শোনো, খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। জুবিন খট করে ফোনটা কেটে দিল। জুই ফোনের দিকে তাকিয়ে রইল। ব্যাকগ্রাউন্ডে সে নিশির হাসির শব্দ শুনতে পেয়েছিল। জুবিন নিশির সাথে পার্টিতে গেছে, আর তাকে মিথ্যা বলেছিল যে সে ব্যস্ত। জুইয়ের খুব অপমান বোধ হলো। সে ডাইনিং টেবিলে বসে রইল। সে ঠিক করলো জুবিন না আসা পর্যন্ত সে খাবে না। রাত 2টো। জুবিন টলতে টলতে বাড়ি ফিরল। সে আজ একটু ড্রিঙ্ক করেছে। বন্ধুদের জোড়াজড়িতে নিশি তাকে ড্রপ করে দিয়ে গেছে। জুবিন চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুম অন্ধকার, শুধু ডাইনিং টেবিলের উপর একটা টিমটিমে লাইট জ্বলছে। জুবিন দেখলো জুই টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। খাবারগুলো ঢাকা দেওয়া, কিন্তু জুইয়ের প্লেট একদম খালি। জুবিন থমকে দাঁড়ালো। মেয়েটা এত রাত পর্যন্ত না খেয়ে তার জন্য অপেক্ষা করছে। জুবিনের নেশাটা যেন একটু কেটে গেল। সে ধীর পায়ে জুইয়ের কাছে গেল। জুইয়ের চুলের উপর হাত রাখলো। জুই, জুই। জুই চমকে উঠল। সে ঘুম ভরা চোখে তাকালো। জুবিনকে দেখে সে উঠে দাঁড়ালো। আপনি এসেছেন, খাবার গরম করব? জুবিন দেখলো জুইয়ের চোখ লাল। মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে। জুবিন হঠাৎ করে খুব ইমোশনাল হয়ে পড়ল। সে জুইয়ের হাতটা ধরলো। তুমি খাওনি কেন? তোমাকে না বললাম খেয়ে নিতে? কেন এত জেদ করো? আপনি না খেয়ে থাকলে আমার গলা দিয়ে খাবার নামে না। জুইয়ের এই সহজ সরল স্বীকারোক্তি জুবিনের হৃদয়ে গিয়ে লাগলো। সে জুইকে এক হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে এলো। জুই জুবিনের বুকে গিয়ে পড়ল। জুবিন জুইকে শক্ত করে জড়িয়ে ধরলো। কেন ভালোবাসো আমাকে? আমি তো তোমাকে শুধুই কষ্ট দেই। কেন? জুবিনের কণ্ঠস্বর জড়িয়ে যাচ্ছে, কিন্তু তাতে এক গভীর হাহাকার। জুই অবাক হয়ে জুবিনের বুকের মধ্যে স্থির হয়ে রইল। সে বুঝতে পারছে না জুবিন কি নেশার ঘরে এইসব বলছে নাকি সত্যি তার মনের কথা। জুবিন জুইয়ের মুখটা তুলে ধরল। তার চোখে এক অদ্ভুত মাদকতা। তুমি বড্ড বোকা জুই, বড্ড বোকা। জুবিন জুইয়ের কপালে গভীর একটা চুমু খেলো। জুই চোখ বন্ধ করে ফেলল। এই প্রথম জুবিন তাকে নিজে থেকে আদর করলো। জুবিনের ঠোঁটের স্পর্শে জুইয়ের সব কষ্ট, সব অভিমান যেন মুহূর্তেই ধুয়ে মুছে গেল। ভোরের আলো ফোটার আগেই জুইয়ের ঘুম ভেঙে গেছে। কাল রাতের ঘটনাটা তার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছে। জুবিন তাকে জড়িয়ে ধরেছিল, তাকে চুমু খেয়েছিল। ভাবতেই জুইয়ের গাল লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সে বিছানা ছেড়ে উঠে দেখল জুবিন সোফায় অকাতরে ঘুমাচ্ছে। তার পরনে শার্ট কোঁচকানো, এক পা সোফার নিচে ঝুলছে। জুই ধীর পায়ে জুবিনের কাছে এগিয়ে গেল। সে হাঁটু গেড়ে বসলো জুবিনের মুখের সামনে। ঘুমের মধ্যে মানুষটাকে কি ভীষণ মায়াবী লাগছে। জুইয়ের খুব ইচ্ছে করলো জুবিনের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে। সে আলতো করে হাত বাড়ালো, কিন্তু স্পর্শ করার আগেই হাতটা সরিয়ে নিল। যদি জুবিন জেগে যায়, যদি কালকে রাতের সব ঘটনা জুবিন ভুলে গিয়ে থাকে। মদের ঘোরে মানুষ তো অনেক কিছুই করে। এই ভাবনাটা আসতেই জুইয়ের মনটা খারাপ হয়ে গেল। সে নিঃশব্দে উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল। আজ সে নিজের হাতে জুবিনের জন্য লেবুর শরবত আর আদা চা বানাবে।
হ্যাংওভার কাটানোর জন্য এটা খুব দরকার। ঘন্টা খানিক পর জুবিনের ঘুম ভাঙল। মাথাটা দপদপ করছে। সে চোখ মেলে তাকাতে গিয়েও পারল না। তীব্র রোদে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। পানি, পানি, পানি খাবো। জুবিন চোখ বন্ধ রেখেই বিড়বিড় করল। ঠিক তক্ষুনি তার ঠোঁটের কাছে ঠান্ডা গ্লাসের স্পর্শ। জুবিন চোখ পিটপিট করে তাকালো। জুই দাঁড়িয়ে আছে, হাতে লেবুর শরবতের গ্লাস। তার পরনে আজ একটা হালকা গোলাপি রঙের সুতি শাড়ি, ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে পেঁচানো। সদ্য গোসল করে আসা জুইকে দেখে জুবিনের বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। কাল রাতের স্মৃতিগুলো আবছাভাবে তার মনে পড়ল। সে কি জুইকে জড়িয়ে ধরেছিল, কপালে চুমু খেয়েছিল? জুবিন দ্রুত উঠে বসলো। তার অস্বস্তি হচ্ছে। এটা খেয়ে নিন, মাথা ব্যথা কমবে। জুই গ্লাসটা বাড়িয়ে ধরল। জুবিন জুইয়ের দিকে তাকাতে পারছে না। কালকের ওই দুর্বল মুহূর্তটা তার ইগোর জন্য বড্ড লজ্জার। সে গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করল। কাল রাতে আমি কি খুব বেশি মাতলামি করেছি? জুবিন নিচু স্বরে প্রশ্নটা করল। জুই মাথা নিচু করে নখ খুঁটছে। না, আপনি শুধু শুধু আমাকে বলেছিলেন যে কি বলেছিলাম? বলেছিলেন আমি বোকা আর কপালে। জুই আর বলতে পারল না। লজ্জায় তার কান লাল হয়ে গেছে। জুবিন দীর্ঘশ্বাস ফেলল। যাক, সে মাতলামি করে খারাপ কিছু বলেনি, কিন্তু রোমান্টিক আচরণ করেছে এটাই বা কম কিসে। জুবিন খাট থেকে নেমে তোয়ালিনী ও আশ্রমের দিকে পা বাড়ালো। ভুলে যাও, মদের ঘোরে মানুষ অনেক কিছুই বলে, ওসবের কোনো মানে নেই। সিরিয়াসলি নেবে না। জুবিনের এই রুক্ষ কথাগুলো জুইয়ের বুকে তীরের মতো বিঁধল। একটু আগের ভালো লাগাটা নিমিষেই উবে গিয়ে চোখে জল চলে এলো। জুই জানতো এমনই হবে, তবুও কেন যে সে আশা করেছিল। জুবিন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে নামলো। আজ রোববার, অফিস নেই, কিন্তু জুবিনের ইচ্ছা নেই বাড়িতে থাকার। জুইয়ের সামনে থাকলেই তার নিজেকে অপরাধী মনে হয়। আবার এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। ডাইনিং টেবিলে নাস্তা করার সময় নিশি এলো। আজ সে আরো বেশি উগ্র সাজে সেজেছে। জুবেন ভাইয়া, আজ তো ছুটির দিন, চলো না আমরা মুভি দেখতে যাই। একটা হরর মুভি রিলিজ হয়েছে। ভালো লাগছে না নিশি, তুই যা। ওমা, কেন? কাল রাতে বেশি ড্রিঙ্ক করেছিলে তাই? আমি তো তখনই বারণ করেছিলাম। আচ্ছা, বাদ দাও, দুপুরে কিন্তু আমি এখানে খাবো। খালামণিকে বলেছি স্পেশাল বিরিয়ানি রান্না করতে। জুবিন কোনো উত্তর দিল না। জুই পাশে দাঁড়িয়ে জুবিনের প্লেটে খাবার তুলে দিচ্ছিল। নিশি জুইয়ের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। ভাবি, তুমি তো বিরিয়ানি রাঁধতে পারো না তাই না? গ্রামে তো মানুষ পান্তা ভাত খায়। তুমি বরং আজ কিচেনে যেও না, মর্জিনা বুয়াই রাঁধবে, না হলে পুরো খাবারটাই নষ্ট হবে। জুইয়ের হাতটা কেঁপে উঠল। সে চুপ করে রইল। জুবিন খাওয়া থামিয়ে নিশির দিকে তাকালো। নিশি, ও আমার ওয়াইফ। ও কি খাবে বা কি রাঁধবে সেটা ওর ব্যাপার। তুই গেস্টের মতো থাক। এত কথা বলিস কেন? জুবিনের এই সাপোর্টে জুই চমকে উঠল। নিশিও অবাক। জুবিন জুইয়ের হয়ে কথা বলছে। নিশি মুখটা কালো করে চুপ করে গেল। জুবিন খাওয়া শেষ করে উঠে নিজের স্টাডি রুমে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। জুবিন স্টাডি রুমে ল্যাপটপে কাজ করছে। জুই হাতে এক কাপ চা নিয়ে দরজায় নক করল। এসো। জুই ভেতরে ঢুকে টেবিলে চায়ের কাপটা রাখলো। সে চলে যেতে চাইলো, কিন্তু জুবিন তাকে ডাকলো। শোনো। জি। বসো ওখানে। জুবিন সামনের চেয়ারটা দেখিয়ে দিল। জুই ভয়ে ভয়ে বসলো। জুবিন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে জুইয়ের দিকে তাকালো। জানালার বিকেলে রোদ এসে পড়েছে জুইয়ের মুখের উপর। তার নাকের উপর ছোট্ট একটা ঘামের বিন্দু জমেছে। জুবিন পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল। ঘামছো, মুছে নাও। এসিটা কি কাজ করছে না? না, ঠিক আছে, আসলে আমি চুলার পাড় থেকে এসেছি তো তাই গরম লাগছে। তুমি রান্না করেছিলে? মর্জিনা বুয়া কোথায়? আমি আমি আপনার জন্য পায়েস বানাচ্ছিলাম। আম্মু বলল আপনি পায়েস পছন্দ করেন। জুবিন স্তব্ধ হয়ে গেল। এই মেয়েটা তার অপমান অবহেলা সব সহ্য করেও তার জন্য পায়েস বানাচ্ছে। জুবিনের মনের কঠিন বরফটা গলতে শুরু করলো। সে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে জুইয়ের দিকে এগিয়ে গেল। জুই চেয়ারে বসে আড়ষ্ট হয়ে আছে। জুবিন টেবিলের উপর ভর দিয়ে জুইয়ের খুব কাছে মুখ নিয়ে এলো। কেন করো এসব? আমি তো ডিজার্ভ করি না।
আপনি আমার স্বামী, আপনার জন্য করাটাই আমার সুখ। জুঁইয়ের এই সহজ স্বীকারোক্তিতে জুবিন বাকরুদ্ধ হয়ে গেল। সে জুঁইয়ের চোখের দিকে তাকিয়ে এক গভীর মায়া দেখতে পেল। জুবিন নিজের হাতটা জুঁইয়ের হাতের উপর রাখলো। জুই, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে কি ক্ষমা করা যায় না? জুঁই অবাক হয়ে জুবিনের দিকে তাকালো। জুবিনের চোখে আজ অনুশোচনা, শুধু চলছল চোখে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে জুবিনের ফোন বেজে উঠল। মুহূর্তের মধ্যেই রোমান্টিক আবহাওয়াটা ভেঙে গেল। জুবিন বিরক্ত হয়ে ফোন ধরল। হ্যালো। হ্যাঁ মা, বলো। কি? এখনই? আচ্ছা, আমি দেখছি। জুবিন ফোন রেখে জুঁইয়ের দিকে তাকালো। মা ফোন করেছিল, বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, প্রেশার বেড়েছে, হসপিটালে নেওয়া হয়েছে, চলো এক্ষুনি যেতে হবে। জুঁই আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। দুজনেই দ্রুত তৈরি হয়ে হসপিটালে ছুটল। হসপিটালে গিয়ে দেখা গেল চৌধুরী সাহেবের অবস্থা স্থিতিশীল, তবে ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন। রিহানা বেগম খুব কাঁদছেন। জুঁই শাশুড়িকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। জুবিন বাবার পাশে চুপচাপ বসে রইল। রাত 10টার দিকে ডাক্তার চৌধুরী সাহেবকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। বাসায় ফিরে সবাই খুব ক্লান্ত। জুবিন বাবাকে শুয়ে দিয়ে নিজের রুমে এলো। সে খুব ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। জয়ী তার পিছু পিছু রুমে ঢুকলো। জুবিন সোফায় বসে দু হাতে মাথা চেপে ধরে আছে। জয়ী দরজাটা লাগিয়ে দিয়ে জুবিনের কাছে গেল। আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? জুবিন মুখ তুলে তাকালো। তার চোখ লাল। বাবার অসুস্থতা তাকে ভয় পাইয়ে দিয়েছে। বাবা যদি চলে যেত আমি কি করতাম জুই? আমি তো বাবাকে কখনো সময় দেইনি, সারাক্ষণ নিজের কাজ আর ইগো নিয়ে ব্যস্ত ছিলাম। জুবিন আবেগপ্রবণ হয়ে পড়ল। জুই আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এগিয়ে গিয়ে জুবিনের মাথাটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। জুবিনও দু হাতে জুইয়ের কোমর জড়িয়ে ধরে বাচ্চার মতো কেঁদে উঠল। কাঁদবেন না, বাবা ঠিক আছেন, কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। জুই আলতো করে জুবিনের চুলে বিড়ি কেটে দিতে লাগলো। জুবিন জুইয়ের পেটে মুখ গুজে বসে রইল দীর্ঘক্ষণ। জুইয়ের শরীরের মাতাল করা ঘ্রাণ আর উষ্ণতা জুবিনকে শান্ত করে দিল। কান্না থামলে জুবিন মুখ তুলল, কিন্তু জুইকে ছাড়ল না। সে বসেই জুইয়ের দিকে তাকালো। জুই দাঁড়িয়ে আছে। জুবিন বসে থাকায় জুইয়ের মুখটা জুবিনের মুখের অনেকটা উপরে। জুবিন জুইয়ের হাত ধরে তাকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। জুই আকস্মিকভাবে চমকে উঠল। কি করছেন? কেউ চলে আসবে। কেউ আসবে না, দরজা লক করা। জুবিনের কণ্ঠস্বর ভারী এবং গাঢ়। সে জুইয়ের কোমরে হাত রেখে তাকে নিজের সাথে মিশিয়ে ধরল। জুই লজ্জায় জুবিনের কাঁধে মুখ লুকালো। জুবিন জুইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জুই, তুমি সত্যি আমাকে ভালোবাসো? বাসি, খুব বাসি। জুবিন আর অপেক্ষা করল না। সে জুইয়ের মুখটা তুলে ধরে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। প্রথমে জুই চমকে গিয়ে শরীর শক্ত করে ফেলেছিল, কিন্তু জুবিনের চুম্বনের তীব্রতায় সে ধীরে ধীরে শিথিল হয়ে এলো। জুবিন ক্ষুধার্তের মতো জুইয়ের ঠোঁটে স্বাদ নিতে লাগলো। তার হাত জুইয়ের পিঠের উপর দিয়ে বিচরণ করছে, শাড়ির ভাঁজগুলো এলোমেলো করে দিচ্ছে। জুইয়ের হাত জুবিনের চুল খামচে ধরল। সে জুবিনের এই বন্য ভালোবাসার দৌড়ে ভেসে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর শ্বাস নেওয়ার জন্য জুবিন জুইকে ছাড়লো। দুজনেই হাঁপাচ্ছে। জুইয়ের চোখ বন্ধ, ঠোঁট ফুলে লাল হয়ে আছে। জুবিন জুইয়ের গলায় মুখ ডুবিয়ে দিল। তার গরম নিঃশ্বাস জুইয়ের শরীরে শিহরণ জাগাচ্ছে। আজ থেকে তুমি শুধু আমার, আর কেউ তোমাকে অপমান করতে পারবে না, আমিও না। জুই জুবিনের চুলে হাত বুলিয়ে দিল। তার চোখে আনন্দের জল। অবশেষে তার ভালোবাসা জুবিনের মন ছুঁয়েছে। পরদিন সকালে জুই যখন ঘুম থেকে উঠল, তখন সে দেখল সে জুবিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। জুবিন তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। জুই আলতো করে জুবিনের হাত সরিয়ে ওঠার চেষ্টা করল, কিন্তু জুবিন ঘুমের মধ্যেই তাকে আরো জোরে কাছে টেনে নিল। কোথায় যাচ্ছ? আর একটু থাকো। জুবিনের ঘুম ঝরানো কণ্ঠ শুনে জুই হাসল। সকাল হয়ে গেছে, সবাই উঠে পড়বে, আমাকে নিচে যেতে হবে। যাক সবাই, আমি আমার বউকে ছাড়বো না। জুবিন চোখ না খুলেই জুইয়ের গালে একটা চুমু খেলো। জুই লজ্জায় লাল হয়ে গেল। কোনো মতে নিজেকে ছাড়িয়ে সে ওয়াশরুমে পালালো। আয়নায় নিজের চেহারা দেখে সে নিজেই লজ্জা পেল। তার ঘাড়ে গলায় ভালোবাসার স্পষ্ট চিহ্ন। সে দ্রুত শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢাকলো।
নিচে নামতেই রিমি জুইকে দেখে হাসল। কি ব্যাপার ভাবি, আজ এত দেরি আর মুখটা এত গ্লো করছে কেন? ভাইয়া কি খুব রোম্যান্স করেছে নাকি? জুই লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেল। জুবিন কিছুক্ষণ পর শীষ দিতে দিতে নিচে নামলো। তার মেজাজ আজ দারুণ ফুরফুরে। সে বাবাকে দেখতে পেল। চৌধুরী সাহেব এখন অনেকটা সুস্থ। ব্রেকফাস্ট টেবিলে জুবিন ঘোষণা দিল, মা, আগামী সপ্তাহে আমার কোম্পানির একটা বড় পার্টি আছে, আমি জুইকে নিয়ে যাব। সবাই অবাক। নিশিত আকাশ থেকে পড়ল। জুবেন ভাইয়া, তুমি সিরিয়াস? এই খ্যাত মেয়েটাকে নিয়ে পার্টিতে যাবে? সব হাই প্রোফাইল গেস্টরা আসবে, তোমার প্রেস্টিজ থাকবে? নিশি, ও আমার ওয়াইফ, আমার প্রেস্টিজ ওতেই। আর ও খ্যাত না, ও সিম্পল, আর সিম্পলিসিটি আসল সৌন্দর্য। জুবিনের কথায় জুয়ের বুকটা গর্বে ভরে গেল। সে কৃতজ্ঞ চোখে জুবিনের দিকে তাকালো। জুবিন চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলো। বিকেলে জুবিন জুইকে বলল তৈরি হতে। সে তাকে শপিংয়ে নিয়ে যাবে। পার্টির জন্য নতুন কাপড় কিনতে হবে। জুই খুব খুশি। জুবিন তাকে নিয়ে শহরের সবচেয়ে বড় শপিং মলে গেল। জুই কখনো এত বড় দোকান দেখেনি। সে ফ্যাল করে তাকিয়ে রইল। জুবিন তাকে এক্সট্রা এক্সক্লুসিভ শাড়ির দোকানে নিয়ে গেল। দোকানে একটার পর একটা দামি শাড়ি দেখাচ্ছে, কিন্তু জুই কোনোটাতেই হাত দিচ্ছে না। দাম শুনেই তার চোখ কপালে উঠছে। কি হলো, পছন্দ হচ্ছে না? এত দাম, এগুলো কেনার দরকার নেই। আমার শাড়ি আছে তো। তোমার আছে জানি, কিন্তু আমি তোমাকে আমার পছন্দের শাড়ি পরাতে চাই। জুবিন নিজেই একটা গাঢ় নীল রঙের শিফন শাড়ি পছন্দ করলো, সাথে ম্যাচিং ব্লাউজ আর জুয়েলারি। শপিং শেষে তারা গাড়িতে উঠল। জুই শাড়ির ব্যাগটা বুকের কাছে ধরে রেখেছে। বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলো। জুবিন গাড়ি থামিয়ে রাস্তার পাশে একটা ছোট চায়ের দোকানে ঢুকলো। চলো এক কাপ চা খাওয়া যাক। বৃষ্টির মধ্যে টং দোকানের চা খাওয়ার মজাই আলাদা। জুই অবাক। এসি গাড়িতে চলা জুবিন সাহেব টং দোকানে চা খাবে? সে মুচকি হেসে জুবিনের সাথে নামলো। বৃষ্টির ছাট আসছে। জুবিন নিজের জ্যাকেটটা খুলে জুইয়ের মাথার উপর ধরলো। এসো, ভিজে যাবে। দুজনে জ্যাকেটের নিচে পাশাপাশি দাঁড়িয়ে চা খাচ্ছে। জুবিন এক হাতে চায়ের কাপ ধরে আছে, অন্য হাত দিয়ে জুইয়ের কোমর জড়িয়ে ধরে তাকে বৃষ্টির ছাট থেকে বাঁচানোর চেষ্টা করছে। আশেপাশের মানুষ তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু জুবিনের সেদিকে খেয়াল নেই। সে মুগ্ধ হয়ে দেখছে জুইকে। বৃষ্টির ফোঁটা জুইয়ের মুখে পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছে। চা খাওয়া শেষে তারা গাড়িতে উঠল। জুবিন গাড়ি স্টার্ট দিল না। সে জুইয়ের দিকে ফিরল। জুই, একটা কথা বলি। বলুন। তোমাকে আমি প্রথমে বুঝিনি, অনেক অবহেলা করেছি, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে ছাড়া আমার জীবনটা অসম্পূর্ণ। তুমি কি সারা জীবন আমার এই পাগলামি সহ্য করতে পারবে? জুইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটা সুখের জল। সে জুবিনের হাতটা নিজের গালে ছোঁয়ালো। আমি মরণ পর্যন্ত আপনার সাথে থাকতে চাই। জুবিন জুইয়ের হাতটা তুলে চুমু খেলো। গাড়ির গ্লাস বন্ধ। বাইরে মুষলধারে বৃষ্টি। ভেতরে দুটো ভালোবাসার মানুষের হৃদস্পন্দন এক হয়ে যাচ্ছে। জুবিন জুইকে কাছে টেনে নিয়ে আবার তার ঠোঁটের দখল নিল। এবারে চুম্বনটা আরো দীর্ঘ, আরো গভীর। জুই নিজেকে সঁপে দিল জুবিনের বাহুবন্ধনে। কিন্তু তাদের এই সুখের মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। বাসায় ফিরতেই তারা দেখলো ড্রয়িং রুমে নিশি বসে আছে, আর তার হাতে জুইয়ের গ্রামের সে পুরনো ডায়েরিটা। জুইয়ের মুখটা ভয়ে সাদা হয়ে গেল। ওই ডায়েরিতে তার জীবনের কিছু গোপন কথা লেখা আছে, যা সে কাউকে জানাতে চায়নি। ওয়েলকাম ব্ল্যাক লাভ বার্ডস। জুবেন ভাইয়া, তোমার এই পবিত্র সতী সাধ্বী বউয়ের আসল রূপটা দেখবে। এই ডায়েরিতে লেখা আছে ওর নাকি গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। জুবিন চমকে উঠল। সে জুইয়ের দিকে তাকালো। জুই মাথা নাড়ছে, তার চোখ ভরা আতঙ্ক। না, এটা মিথ্যা কথা। আমি কি লেখা আছে ওতে? জুবিনের কণ্ঠস্বর হঠাৎ করেই বদলে গেল। সন্দেহের কালো মেঘ কি আবার তাদের ভালোবাসাকে ঢেকে দেবে, নাকি জুবিন এবার জুইকে বিশ্বাস করবে? ড্রয়িং রুমের পরিবেশটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। নিশির হাতে জুইয়ের সেই নীল মলাটের ডায়েরিটা ধরা, আর তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ। জুই ভয়ে জুবিনের শার্টের হাতা খামচে ধরে দাঁড়িয়ে আছে। তার ফর্সা মুখটা রক্তশূন্য হয়ে গেছে। সে ভাবছে জুবিন কি তাকে অবিশ্বাস করবে? তাদের সদ্য গড়ে ওঠা ভালোবাসার কি এখানেই ইতি ঘটবে? জুবিন নিশির হাত থেকে ডায়েরিটা ছো মেরে কেড়ে নিল। তার চোয়াল শক্ত হয়ে আছে।
নিশি, তুমি কার পারমিশন নিয়ে আমার ওয়াইফের পার্সোনাল ডায়েরি পড়েছো? আর সেটা সবার সামনে এভাবে ড্রামা করছো কেন? ও মা, আমি তো শুধু কৌতূহলবশত দেখছিলাম, কিন্তু ভেতরে যা লেখা আছে ভাইয়া, সেটা পড়ার পর তুমি আর ওর সাথে কথা বলতেই পারবে না। গ্রামের সহজ সরল মেয়ে মনে করো যাকে, সে আসলেই। জুবিন নিশিকে থামিয়ে দিয়ে ডায়েরির পাতা উল্টাতে লাগলো। জুই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে জানে ডায়েরিতে রাজু নামের একজনের কথা লেখা আছে, কিন্তু রাজু কে সেটা কি জুবিন বুঝতে চাইবে? জুবিন কয়েক পৃষ্ঠা পড়ার পর স্তব্ধ হয়ে গেল। তার চোখের দৃষ্টি নরম হয়ে এলো। সে ডায়েরিটা বন্ধ করে নিশির দিকে তাকালো। নিশি তখনও বিজয়ীর হাসি হাসছে। নিশি, তুমি কি পুরোটা পড়েছো, নাকি শুধু নাম দেখে সিদ্ধান্তে পৌঁছে গেছো? নামটাই তো যথেষ্ট ভাইয়া। বিয়ের আগে অন্য ছেলের সাথে। শাট আপ নিশি, জাস্ট শাট আপ। জুবিনের চিৎকারে নিশি চমকে উঠল। রেহানা বেগম আর চৌধুরী সাহেবও ঘর থেকে বেরিয়ে এলেন হট্টগোল শুনে। জুবিন জুইয়ের কাঁধে হাত রেখে তাকে নিজের কাছে টেনে নিল। এই ডায়েরিতে যার কথা লেখা আছে সে জুইয়ের ছোটবেলার খেলার সাথী, নাম রাজু, যার বয়স ছিল মাত্র 7 বছর। জুই যখন পুকুরে ডুবে যাচ্ছিল তখন এই রাজু তাকে বাঁচাতে গিয়ে নিজে ডুবে মারা যায়। জুই তার সেই মৃত বন্ধুকে উদ্দেশ্য করে মনের কষ্টগুলো লিখে রাখত। এটাকে তুমি পরকীয়া বা নোংরামি বলছো? তোমার মনটা এত ছোট নিশি, ছি। জুবিনের কথায় নিশির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে ভাবতেও পারেনি ঘটনাটা এমন হবে। জুই অবাক হয়ে জুবিনের দিকে তাকালো। জুবিন পুরো ডায়েরিটা না পড়েই, শুধু কয়েক লাইন পড়েই জুইয়ের মনের গভীরতা বুঝে ফেলেছে। জুইয়ের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। রেহানা বেগম এগিয়ে এসে নিশিকে ধমক দিলেন। নিশি, তুই এখনই তোর ঘরে যা। অন্যের সংসারে আগুন লাগাতে আসবি না। জুইমা, তুমি কেঁদো না, আমরা জানি তুমি কেমন। নিশি অপমানে গদগদ হয়ে নিজের ঘরে চলে গেল। জুবিন জুইকে নিয়ে সোজা নিজেদের বেডরুমে চলে এলো। দরজা লাগিয়ে জুবিন জুইকে বিছানায় বসালো। জুই তখনও ফুপিয়ে কাঁদছে। জুবিন জুইয়ের চোখের পানি মুছে দিল। বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তো আছি। আমি তোমাকে বিশ্বাস করি জুই। তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমার। সেখানে অন্য কেউ নেই, আমি জানি। আমি ভয় পেয়েছিলাম। আপনি শুধু আমাকে ভুল বলছেন। আমাকে কি এতই কাঁচা মনে হয়? তোমার ওই চোখের দিকে তাকালে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। সেখানে ছলনা থাকার জায়গা নেই। জুবিন জুইকে বুকে জড়িয়ে ধরল। জুই জুবিনের বুকে মাথা রেখে শান্ত হলো। জুবিন জুইয়ের চুলে চুমু খেয়ে বলল, ভুলে যাও সব। কাল পার্টি, তোমাকে তৈরি হতে হবে। আমি চাই কাল সবাই দেখুক আমার জুই কতটা সুন্দর। পরদিন সন্ধ্যা। পার্টির জন্য জুবিন রেডি হয়ে নিচে অপেক্ষা করছে। তার পরনে কালো টাক্সেডো, সাদা শার্ট আর বোটাই। তাকে কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছে না, কিন্তু তার চোখ বারবার সিঁড়ি দিকে যাচ্ছে। জুই এখনো নামছে না কেন? কিছুক্ষণ পর সিঁড়িতে পায়ের শব্দ শোনা গেল। জুবিন সেদিকে তাকাতেই তার চোখ আটকে গেল। জুই নামছে। সেই গাঢ় নীল শিফন শাড়িটা পরেছে সে। চুলগুলো আজ খোপা করেনি, কাল করে ছেড়ে দিয়েছে। কানে লম্বা হীরের দুল, গলায় পাতলা একটা নেকলেস, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জুইকে আজ আর সেই গ্রামের পিচ্চি মেয়ে মনে হচ্ছে না। তাকে মনে হচ্ছে কোনো রাজকন্যা। জুবিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার চোখের পলক পড়ছে না। জুই নিচে নেমে জুবিনের সামনে এসে দাঁড়ালো। সে লজ্জায় জুবিনের দিকে তাকাতে পারছে না। কেমন লাগছে আমাকে? জুবিন কোনো কথা বলল না। সে এগিয়ে গিয়ে জুইয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মনে হচ্ছে তোমাকে এখনই কোথাও লুকিয়ে ফেলি। কেউ তোমাকে দেখলে আমার হিংসে হবে। জুই হেসে ফেলল। জুবিন জুইয়ের হাত ধরল। তারা গাড়িতে উঠল। পার্টির ভ্যানে ওঠে শহরের সবচেয়ে নামি দামি এক 5 তারকা হোটেলে। বিশাল হল রুম, ঝলমলে আলো, আর শহরের সব গণ্যমান্য ব্যক্তিদের ভিড়। জুবিন জুইয়ের হাত ধরে হলরুমে প্রবেশ করতেই সবার দৃষ্টি তাদের দিকে ঘুরে গেল। জুবিন হ্যান্ডসাম আর জুই অপরূপ সুন্দরী। এ যেন এক পারফেক্ট কাপল। জুবিনের কলিগরা এগিয়ে এলো। হ্যালো, জুবেন, দিস মাস্ট বি ইয়োর ওয়াইফ। ইয়েস, মিট মাই ওয়াইফ জুই। জুই প্রথমে একটু নার্ভাস ফিল করছিল, কিন্তু জুবিন তার হাতটা শক্ত করে ধরে রেখেছিল।
যেন তাকে সাহস যোগাচ্ছে। জুই মিষ্টি হেসে সবার সাথে কথা বলল। তার ইংরেজি খুব একটা ভালো না হলেও তার নম্রতা আর হাসি সবাইকে মুগ্ধ করলো। পার্টির এক কোণে নিশি দাঁড়িয়েছিল। সেও এসেছে। সে ভেবেছিল জুই নিশ্চয়ই কোনো ভুল করবে বা আনস্মার্ট আচরণ করবে, কিন্তু জুইয়ের কনফিডেন্স দেখে সে জ্বলছে। জুবিন জুইকে নিয়ে ড্রিঙ্কস কর্নারের দিকে গেল। তুমি কি কিছু খাবে? জুস বা সফট ড্রিঙ্কস? অরেঞ্জ জুস খাবো। জুবিন ওয়েটারকে ডাকতে গেল। ঠিক তখন নিশি জুইয়ের কাছে এসে দাঁড়ালো। বাহ, গ্রামের ভূত দেখি আজ শহরের মেম সাহেব সেজেছে। কিন্তু মেকআপ দিয়ে কি আর জাত ঢাকা যায়? চামচ দিয়ে খেতে পারো তো ঠিকঠাক? নাকি হাত দিয়ে খাবে? জুই এবার আর কাতলো না বা ভয় পেল না। সে সোজা হয়ে দাঁড়ালো। জুবিনের ভালোবাসা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। আমি চামচ দিয়ে খেতে পারি নিশি আপু, কিন্তু প্রয়োজন হলে হাত দিয়েও খেতে পারি, কারণ আমি আমার মাটির শিকড় ভুলিনি। আর আমার স্বামী আমাকে এইভাবেই ভালোবাসে। সাজগোজটা তো শুধু তার জন্য। জুইয়ের মুখে এমন কড়া জবাব শুনে নিশে হা হয়ে গেল। সে কিছু বলার আগেই জুবিন জুস নিয়ে ফিরে এলো। জুবিন নিশিকে দেখে ভ্রু কুচকালো। তুমি এখানে জুইকে ডিস্টার্ব করছো না তো? না তো, তুমি তো আমার শাড়ির প্রশংসা করছিলে, তাই না আপু? জুই মুচকি হেসে জুবিনের হাত ধরল। নিশির আগে ফুসতে ফুসতে চলে গেল। জুবিন জুইয়ের দিকে তাকিয়ে হাসলো। সে বুঝতে পারলো তার পিচ্ছি বউটা এখন আর আগের মতো বোকা নয়। হঠাৎ ডিজে রোমান্টিক মিউজিক প্লে করলো। ফ্লোরে কাপলরা ড্যান্স করতে শুরু করেছে। জুবিন গ্লাসটা রেখে জুইয়ের দিকে হাত বাড়িয়ে দিল। মেয়ে আই? কিন্তু আমি তো নাচতে পারি না সবার সামনে। আমার উপর ভরসা রাখো, শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকো, আর কিচ্ছু ভাবতে হবে না। জুই জুবিনের হাতে হাত রাখলো। জুবিন তাকে নিয়ে ফ্লোরের মাঝখানে গেল। জুবিন জুইয়ের কোমরে হাত রেখে তাকে কাছে টেনে নিল। জুই তার দুই হাত জুবিনের কাঁধে রাখলো। ধীর লয়ের মিউজিকের সাথে তারা দুলতে শুরু করলো। জুবিন জুইয়ের চোখের দিকে তাকিয়ে আছে। জুইও সম্মোহিতের মতো তাকিয়ে আছে তার স্বামীর দিকে। আশেপাশের মানুষ, আলো, শব্দ সব যেন তাদের কাছে ঝাপসা হয়ে গেল। এই মুহূর্তে পৃথিবীতে শুধু তারা দুজনেই আছে। জুবিন জুইয়ের কানের কাছে মুখ নিয়ে গাইল। ভালোবাসি, বড় ভালোবাসি তোমায়। জুবিনের গলায় গান শুনে জুই রোমাঞ্চিত হলো। সে মাথাটা জুবিনের বুকে রাখলো। তাদের এই নিবিড় ভালোবাসা দেখে সবাই তালি দিয়ে উঠল। নাচ শেষে জুবিন জুইকে নিয়ে বারান্দায় এলো। হলরুমের হট্টগোল থেকে একটু দূরে। বাইরে শহরের আলো ঝলমল করছে। ঠান্ডা বাতাস বইছে। জুই শীতে একটু কেঁপে উঠল। জুবিন সেটা লক্ষ্য করে তার কোটটা খুলে জুইয়ের গায়ে পরিয়ে দিল। কোটটা জুইয়ের শরীরের তুলনায় অনেক বড়। তাকে দেখতে খুব কিউট লাগছে। জুবিন জুইকে রেলিংয়ের সাথে ঠেস দিয়ে দাঁড় করালো। সে জুইয়ের দুপাশে হাত রেখে তাকে খাঁচাবন্দি করে ফেললো। চলো বাসায় যাই, আমার আর এখানে ভালো লাগছে না। কেন? পার্টি তো শেষ হয়নি। তোমাকে সবার সামনে এভাবে বেশিক্ষণ রাখা রিস্কি, আর আমার তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে এখন। জুবিনের কণ্ঠস্বর গাঢ় এবং নেশাতুর। জুইয়ের বুক ধড়ফড় করে উঠল। সে লজ্জায় চোখ নামিয়ে নিল। জুবিন জুইকে নিয়ে দ্রুত পার্টি থেকে বেরিয়ে এলো। গাড়িতে ওঠার পর জুবিন ড্রাইভারকে ছুটি দিয়ে দিল। সে নিজেই ড্রাইভ করবে। গাড়িতে উঠে জুবিন এসি বন্ধ করে দিল, কিন্তু জানালার কাচ নামালো না। গাড়ির ভেতরটা নিস্তব্ধ। জুবিন ড্রাইভ করছে, কিন্তু তার এক হাত জুইয়ের হাতের উপর। সে মাঝে মাঝে জুইয়ের হাতটা তুলে চুমো খাচ্ছে। বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। সবাই ঘুমিয়ে পড়েছে। জুবিন মেইন ডোর খুলে জুইকে নিয়ে ভেতরে ঢুকলো। সে দরজাটা লক করে দিয়ে জুইয়ের দিকে তাকালো। জুই সিঁড়ি থেকে পা বাড়াতে যাচ্ছিল, কিন্তু জুবিন তাকে হাঁচকা টানে নিজের কোলে তুলে নিল। এই কি করছেন? কেউ দেখে ফেলবে তো? নামান আমাকে। কেউ দেখবে না, সবাই ঘুমাচ্ছে। আর দেখলেই বা কি, নিজের বউকে কোলে নিয়েছি। জুবিন জুইকে কোলে নিয়েই সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। জুই জুবিনের গলা জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকালো। জুবিন সোজা বেডরুমে ঢুকে দরজাটা পা দিয়ে লাথি মেরে বন্ধ করে দিল। তারপর জুইকে বিছানায় নামিয়ে দিল। বিছানায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো নেই আজ, কিন্তু তাদের ভালোবাসার রঙে বিছানাটা যেন রঙিন হয়ে উঠল। জুবিন জুইয়ের উপর ঝুঁকে এলো। জুই বিছানায় শুয়ে হাঁপাচ্ছে। জুবিন ধীরে ধীরে জুইয়ের চুলের ক্লিপগুলো খুলে দিল। জুইয়ের ঘন কালো চুলগুলো বালিশের উপর ছড়িয়ে পড়ল। জুবিন সেই চুলে মুখ ডুবিয়ে দিল।
বেলি ফুলের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে। তুমি জানো জুই, প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম তখন থেকেই তোমার এই সরলতা আমাকে টানতো, কিন্তু আমার ইগো আমাকে আটকে রেখেছিল। কিন্তু আজ আজ আমি সব বাঁধন ছিঁড়ে ফেলতে চাই। জুবিন জুঁইয়ের গলার নেকলেসটা খুলতে খুলতে কথাগুলো বলল। জুঁইয়ের শরীর কাঁপছে। সে জুবিনের হাতের স্পর্শে শিহরিত হচ্ছে। জুবিন জুঁইয়ের কপালে, চোখে, গালে চুমুর বৃষ্টি শুরু করলো। তার প্রতিটি চুমু যেন জুঁইকে নতুন করে বাঁচিয়ে তুলছে। আমিও আপনাকে খুব ভালোবাসি, অনেক আগে থেকে। যদি আপনি আমাকে বকা দিতেন তাও ভালোবাসতাম। জুঁইয়ের কথা শুনে জুবিন থমকে গেল। সে জুঁইয়ের ঠোঁটের দিকে তাকালো। সেই গোলাপি ঠোঁট দুটো কাঁপছে। জুবিন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে জুঁইয়ের ঠোঁট দখল করে নিল। এবারের চুম্বন বন্য, তীব্র এবং ক্ষুধার্ত। জুঁইও সাড়া দিল সমান তালে। সে জুবিনের চুল খামচে ধরে তাকে আরো কাছে টেনে নিল। জুবিনের হাত জুঁইয়ের শাড়ির আঁচল সরিয়ে দিল। জুঁইয়ের অনাবৃত পেটে জুবিনের হাতের স্পর্শ লাগতেই জুঁইয়ের শরীরটা ধনুকের মতো ভেঙে উঠল। জুবিন জুঁইয়ের ব্লাউজের ফিতাগুলো খুলে দিল। জুঁই লজ্জায় দু হাতে নিজের মুখ ঢাকলো। জুবিন জুঁইয়ের হাত দুটো সরিয়ে দিল। লজ্জা পেও না। আমার কাছে লজ্জা কিসের? তুমি আমার, তোমার সবটুকু আমার। জুবিন জুঁইয়ের গলায়, কাঁধে, বুকে তার ভালোবাসার চিহ্ন এঁকে দিতে লাগলো। জুঁইয়ের মুখ দিয়ে অস্ফুট গঙ্গানির শব্দ বেরিয়ে আসছে। জুবিনের উষ্ণ শরীর জুঁইয়ের শরীরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। ঘরে আবছা আলোয় দুটো শরীর এক হয়ে গেল। জুবিন তার সমস্ত ভালোবাসা, সমস্ত আবেগ উজাড় করে দিল জুঁইয়ের জন্য। জুঁইও তার স্বামীকে আপন করে নিল সর্বস্ব দিয়ে। তাদের মিলনের এই মুহূর্তটা ছিল পবিত্র। কোনো জোর জবরদস্তি নেই, আছে শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা। জুবিন জুঁইকে এতটা আদর করলো যে জুঁইয়ের মনে হলো সে স্বর্গে আছে। জুবিনের প্রতিটি স্পর্শে জুঁই নতুন করে নিজেকে আবিষ্কার করলো। ঘণ্টাখানেক পর ঝড়ের বেগ কমে এসেছে। জুবিন জুঁইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুঁইয়ের মাথা জুবিনের কাঁধে। দুজনের শরীর একটা পাতলা চাদরে ঢাকা। জুঁই জুবিনের বুকের লোমগুলো নিয়ে খেলছে। জুবিন চোখ বন্ধ করে জুঁইয়ের চুলে বিলি কাটছে। জুই, হুম। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমার চোখের জল শুধু খুশিতে ঝরবে। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি আমার জীবনের সেই আলো যা আমি এতদিন অন্ধকারে খুঁজেছি। আপনি শুধু আমার পাশে থাকবেন, তাতেই আমি খুশি। থাকবো, সারা জীবন থাকবো। আর হ্যাঁ, কি? আমাদের একটা ছোট জুই দরকার, তাই না? যে আমাকে বাবা আর তোমাকে মা বলে ডাকবে। জুবিনের দুষ্টুমি ভরা কথায় জুঁই লজ্জায় লাল হয়ে গেল। সে জুবিনের বুকে একটা কিল দিল। ধরুন আপনি না। হাহা, লজ্জা পেলে তোমাকে আরো সুন্দর লাগে। জুবিন আবার জুঁইকে কাছে টেনে নিয়ে চুমু খেলো। রাত গভীর হচ্ছে, কিন্তু তাদের ভালোবাসার গল্পে যেন কেবল শুরু হলো। জানালার বাইরের চাঁদটা মুচকি হাসছে, যেন সেও এই নবদম্পতির সুখের সাক্ষী হতে পেরে খুশি। কিন্তু সুখের এই মুহূর্তে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এত রাতে কে? জুবিন আর জুঁই দুজনেই চমকে উঠল। জুবিন ঘড়ির দিকে তাকালো। রাত 2টো। কে হতে পারে এত রাতে? আম্মু কি অসুস্থ হয়ে পড়লেন? জুবিন দ্রুত উঠে কাপড় ঠিক করে নিল। জিও শাড়িটা ঠিক করে গায়ে জড়িয়ে নিল। জুবিন দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে আছে মর্জিনা বুয়া। তার চোখে মুখে ভীতি। ভাইজান, সর্বনাশ হয়েছে। ছোট আম্মা, মানে রিমি আপামনি। রিমির কি হয়েছে? রিমি আপামনি ঘরে নাই, আর তার ঘরের মেঝেতে এই চিঠিটা পড়া ছিল। জুবিন হাত বাড়িয়ে চিঠিটা নিল। চিঠিটা পড়ার সাথে সাথে জুবিনের মুখটা রাগে আর হতাশায় কালো হয়ে গেল। জুই জুবিনের পেছনে দাঁড়িয়ে উকি দিল। চিঠিতে লেখা রিমি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। আর সেই বয়ফ্রেন্ড আর কেউ নয়, জুবিনের সেই বন্ধু রাহুল, যে কিনা জুইকে অপমান করার সময় চুপ ছিল। রাহুল, হাউ ডেয়ার হি আমার বোনের সাথে? জুবিন রাগে দেয়ালে ঘুষি মারল। জুই জুবিনের হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করলো। শান্ত হন, এখন রাগ করার সময় নয়, আমাদের রিমিকে খুঁজতে হবে। আমি ওকে ছাড়বো না জুই, আমি পুলিশে খবর দেব। হঠাৎ করে সুখের ঘরে আবার অশান্তির ঝড়। রিমি কি সত্যি পালিয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? নিশি কি কিছু জানে? রাত তখন 2:30। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে যেন কিয়ামত নেমে এসেছে। রেহানা বেগম সোফায় বসে বুক চাপড়ে কাঁদছেন। চৌধুরী সাহেব বুকে হাত দিয়ে চুপচাপ বসে আছেন। তার চোখ ছলছল করছে। জমিন অস্থিরভাবে পায়চারি করছে।
তার ফর্সা মুখটা রাগে গনগন করছে আগুনের মতো। জুই জুবিনের পাশে দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু জুবিনের রাগ আজ বাদ মানছে না। নিশে এক কোণে দাঁড়িয়ে আছে, তার মুখে এক ধরনের শয়তানি হাসি, যেন সে এই তামাশাটা উপভোগ করছে। আমি পুলিশে খবর দেব এখনই। রাহুলকে আমি ছাড়বো না। ও আমার বন্ধু হয়ে আমার পিঠেই ছুরি মারলো। আর রিমি, ও এতটা নিচু হতে পারলো? জুবিন ফোনটা হাতে নিতেই জুই খপ করে তার হাতটা ধরে ফেলল। জুবিন রক্তচক্ষু নিয়ে জুইয়ের দিকে তাকালো। পুলিশে খবর দিবেন না প্লিজ। তুমি পাগল হয়েছো জুই? আমার বোন কিডন্যাপড হয়েছে কিনা আমরা জানি না, আর তুমি বলছো পুলিশ ডাকবে না? ছাড়ো আমার হাত। জুবিন হাত ছাড়াতে চাইল, কিন্তু জুই ছাড়ল না। সে শক্ত করে জুবিনের হাত ধরে জুবিনের চোখের দিকে তাকালো। জুইয়ের চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক দৃঢ়তা। পুলিশে খবর দিলে ব্যাপারটা জানাজানি হবে, রিমির বদনাম হবে, আমাদের বংশের সম্মান যাবে। আপনি কি চান রিমির ভবিষ্যৎ নষ্ট হোক? রিমি ছোট মানুষ, আবেগের বশে ভুল করেছে। আমাদের আগে ওদের খুঁজে বের করতে হবে। আমার মন বলছে ওরা বেশি দূর যায়নি। ও মা, গ্রামের মেয়ে হয়ে এখন ডিটেকটিভও হয়ে গেছো? পুলিশ যা পারবে না তুমি তা পারবে? জুবিন ভাইয়া, ওর কথা শোনো না, পুলিশ ডাকো। নিশি উস্কানিমূলক কথা বলে জুবিনকে উত্তেজিত করার চেষ্টা করলো। জুই এবার নিশির দিকে ঘুরে তাকালো। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যে নিশি একটু থমকে গেল। নিশি আপু, এটা আমাদের পরিবারের ব্যাপার। আপনি চুপ থাকলে খুশি হব। আর শুনুন, আমি গ্রামের মেয়ে হতে পারি, কিন্তু পরিবারের মান সম্মান কিভাবে রক্ষা করতে হয় সেটা আমি জানি। জুই আবার জুবিনের দিকে ফিরল। আমার মনে আছে একবার রিমি বলেছিল ওর মন খারাপ হলেও উত্তরায় দিয়া বাড়িতে কাশবনে ওখানে যেতে পছন্দ করে, আর রাহুলের বাসা ওখানেই আছে। ওরা নিশ্চয়ই ওখানেই কোথাও আছে, বা রাহুলের কোনো ফ্রেন্ডের বাসায় আছে। চলুন আমরা নিজেরা গিয়ে দেখি। জুবিন কিছুক্ষণ জুইয়ের দিকে তাকিয়ে রইল। জুইয়ের যুক্তিগুলো অকাট্য। জুবিন ফোনটা পকেটে রাখলো। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বাসায় থাকো। না, আমিও যাব। রিমি মেয়ে মানুষ, আমাকে দেখলেও সাহস পাবে। আপনি রেগে আছেন, আপনি গেলে হুলস্থুল হবে। জুবিন আর না করলো না। সে বুঝতে পারছে এই মুহূর্তে জুইয়ের ঠান্ডা মাথাটা তার খুব দরকার। জুবিন আর জুই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তা ফাঁকা। জুবিন ঝড়ের গতিতে গাড়ি চালাচ্ছে। জুই জুবিনের কাঁধে হাত রাখলো। আস্তে চালান, আমরা ঠিক পৌঁছে যাব, আল্লাহ ভরসা। জুবিন জুইয়ের হাতের উপর নিজের হাত রাখলো। জুইয়ের স্পর্শে তার রাগটা একটু কমলো। প্রায় 1 ঘন্টা খোঁজাখুঁজির পর তারা রাহুলের এক ব্যাচেলর বন্ধুর ফ্ল্যাটের সামনে রাহুলের বাইকটা দেখতে পেল। জুইয়ের অনুমানই ঠিক ছিল। জুবিন গাড়ি থেকে নেমেই দৌড়ে উপরে উঠল। জুই তার পিছু নিল। দরজা ধাক্কা দিতেই রাহুল দরজা খুলল। জুবিনকে দেখিয়ে রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জুবিন, দোস্ত তুই মানে? জুবিন কোনো কথা না বলে সজোরে রাহুলের গালে এক ঘুষি বসিয়ে দিল। রাহুল ছিটকে গিয়ে সোফায় পড়ল। রিমি ভেতর থেকে ধরে এলো। ভাইয়া, মেরো না, প্লিজ মেরো না। রিমি কান্না করতে করতে জুবিনের পা জড়িয়ে ধরল। জুবিন রিমিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু জুই দ্রুত এগিয়ে এসে রিমিকে জড়িয়ে ধরল। রিমি, শান্ত হও, কিচ্ছু হবে না। তুই আমার বোন? ছি, এই লম্পটটার সাথে পালিয়ে এসেছিস। বাবা মায়ের কথা একবারও ভাবলি না? ভাইয়া, বিশ্বাস করো, আমরা পালাইনি। আমি আমি শুধু ভয় পেয়েছিলাম। নিশি আপু বলেছিল। রিমির কথা শুনে জুবিন থমকে গেল। জুই অবাক হলো। নিশি কি বলেছিল? নিশি আপু বলেছিল বাবা নাকি আমাকে জোর করে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দেবে, যে কিনা বয়স্ক। তাই আমি ভয় পেয়ে রাহুলকে ডেকেছিলাম। আমরা বিয়ে করতে আসিনি, আমরা শুধু কথা বলতে এসেছিলাম কি করব। বিশ্বাস করো ভাইয়া। জুবিন রাগে কাঁদতে লাগলো। এবার তার রাগটা রিমির উপর থেকে সরে গিয়ে নিশির উপর পড়ল। রাহুল উঠে দাঁড়ালো। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে। দোস্ত, আমি রিমিকে বোঝাচ্ছিলাম যে বাসায় ফিরে যেতে। আমি তোর সাথে বেইমানি করার কথা ভাবতেও পারি না। আমি রিমিকে ভালোবাসি, কিন্তু এভাবে চোরের মতো বিয়ে করতে চাইনি। জুই রাহুলের দিকে তাকিয়ে বুঝতে পারলো ছেলেটা সত্য বলছে। সে জুবিনের হাত ধরল। শুনলেন তো, ওরা ভুল করেনি, সব নিশি আপুর ষড়যন্ত্র। এখন চলুন বাসায়, অনেক রাত হয়েছে। রাহুল, কাল সকালে তুই আমার বাসায় আসবি, আমি তোর সাথে কথা বলবো। আর রিমি, চল। তারা যখন বাসে ফিরল তখন ভোরের আজান দিচ্ছে। নিশি ড্রয়িং রুমে পায়চারি করছিল। সে ভেবেছিল জুবিন রিমিকে ত্যায্য করবে, কিন্তু রিমিকে জুইয়ের সাথে ঢুকতে দেখে তার মুখ কালো হয়ে গেল। জুবিন সোজা গিয়ে নিশির সামনে দাঁড়ালো। তার চোখে আগুন। নিশি, তুই রিমিকে মিথ্যে বলেছিস কেন? আমি
আমি তো মানে মজা করছিলাম ভাইয়া, ও যে সিরিয়াসলি নেবে তা বুঝিনি। মজা? আমার বোনের জীবন নিয়ে মজা? তুই আমাদের ফ্যামিলিতে আগুন লাগাতে চেয়েছিস শুধু জুইকে ছোট করার জন্য। তোকে আমি নিজের বোন মনে করতাম, আর তুই? জুবিন হাত তুলল নিশিকে মারার জন্য, কিন্তু জুই তাকে আটকালো। মারবেন না, গায়ে হাত তুলে নিজেকে ছোট করবেন না। ওনাকে শুধু বলুন এ বাড়ি থেকে চলে যেতে। গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। আর কোনোদিন যদি আমার বা আমার পরিবারের মায়া মারাস, আমি ভুলে যাব তুই মেয়ে। বের হ। নিশি অপমানে কাঁদতে কাঁদতে নিজের ঘরে গিয়ে লাগেজ গুছিয়ে নিল। রেহানা বেগম সব শুনে নিশিকে একটা কথাও বললেন না। তিনিও নিশির উপর বিরক্ত। নিশি চলে যাওয়ার পর বাড়ির পরিবেশ শান্ত হলো। জুবিন রিমিকে বুকে জড়িয়ে ধরল। সরি বোন, আমি তোকে বুঝতে পারিনি। আর রাহুল যদি তোকে সত্যি ভালোবাসে, আমি বাবার সাথে কথা বলে তোদের বিয়ে দেব, কিন্তু এভাবে পালানো আর কখনো না। সরি ভাইয়া, আর হবে না। ভাবি আমাকে বাঁচিয়েছে। ভাবি না থাকলে হয়তো আমি আজ অনেক বড় ভুল করতাম। রিমি জুইকে জড়িয়ে ধরে কাঁদল। জুই রিমির মাথায় হাত বুলিয়ে দিল। রেহানা বেগম জুইয়ের কাছে এসে তার কপালে চুমু খেলেন। জুইমা, তুমি আজ আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছ। আমি ধন্য তোমার মতো বউ পেয়ে মা। জুবিন দূর থেকে দৃশ্যটা দেখছে। তার চোখে আজ জুইয়ের জন্য শুধু ভালোবাসা নয়, আছে অসীম শ্রদ্ধা। এই ছোট্ট মেয়েটা যাকে সে একদিন অবজ্ঞা করেছিল, আর সেই মেয়েটাই তার পুরো পৃথিবীটাকে আগলে রেখেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো। সারা রাত না ঘুমানোর ফলে সবাই ক্লান্ত। জুই শাওয়ার নিয়ে ঘরে এলো। সে খুব ক্লান্ত, শরীরটা ভেঙে আসছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। জুবিন নিঃশব্দে পেছনে এসে দাঁড়ালো। জুই আয়নায় জুবিনকে দেখতে পেল। জুবিন জুইয়ের কোমরে দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলো। জুইয়ের কাঁধে থুতনি রাখলো। থ্যাংক ইউ কেন? সব কিছুর জন্য। আমার পরিবারকে, আমার বোনকে আর আমাকে বাঁচানোর জন্য। তুমি না থাকলে আজ কি হতো আমি জানি না। জুবিন জুইয়ের ঘাড়ে আলতো করে চুমু খেলো। জুই শিউরে উঠল। সে ঘুরে জুবিনের দিকে তাকালো। আমি তো আপনারই, ধন্যবাদ দিতে হবে না। জুই, তুমি কি জাদু জানো? গ্রামের মেয়েরা কি সবাই এমন জাদুকর হয়? কেন? কারণ তুমি আমার পাথর মনটাকে মোম বানিয়ে ফেলেছ। এখন তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। জুবিন জুইকে পাজাকোলা করে কোলে তুলে নিল। জুই লজ্জায় জুবিনের বুকে মুখ লুকালো। কাল রাতে আমাদের রোম্যান্সটা ইনকমপ্লিট ছিল, আজ সেটা কমপ্লিট করতে চাই। কোনো আপত্তি আছে মিসেস চৌধুরী? না। জুবিন জুইকে বিছানায় শুয়ে দিল। বাইরের আকাশ আজ মেঘমুক্ত। পূর্ণিমার চাঁদ হাসছে। জুবিন ঘরের আলো নিভিয়ে দিল। শুধু বেডসাইড ল্যাম্পের মৃদু সোনালি আলো জ্বলছে। সেই আলোয় জুইকে লাগছে স্বপ্নের মতো। জুবিন জুইয়ের উপর ঝুঁকে এলো। সে জুইয়ের চোখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি তোমাকে ভালোবাসি জুই। আমার প্রতিটি নিঃশ্বাসে এখন শুধু তোমার নাম। জুবিন জুইয়ের ঠোঁটে তার ঠোঁট ছোঁয়ালো। এবারে চুম্বন অনেক বেশি আবেগী, অনেক বেশি গভীর। জুই দু হাতে জুবিনের গলা জড়িয়ে ধরে তাকে কাছে টেনে নিল। তাদের দুজনের শরীর এক হয়ে গেল। জুবিনের হাত জুইয়ের শরীরের প্রতিটি বাঁকে বিচরণ করতে লাগলো। জুইয়ের শাড়িটা অবিন্যস্ত হয়ে মেঝের উপর পড়ে রইল। জুবিন জুইয়ের গলায়, বুকে, পেটে তার ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল। জুই সুখের আবেশে চোখ বুঝে ফেলল। তার মনে হচ্ছে সে ভেসে আছে মেঘের ভেলায়। জুবিন তার পরশ দীপ্ত ভালোবাসা দিয়ে জুইকে আপন করে নিল। তাদের ভালোবাসার এই মিলন ছিল শরীর এবং আত্মার এক পরম সেতু। জুবিন ফিসফিস করে বলল, তুমি আমার রানী, আমার জান্নাত। জুই কোনো উত্তর দিল না, শুধু জুবিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঘরের বাতাসে ভালোবাসার ঘ্রাণ ভারী হয়ে উঠল। 6 মাস পর বাড়িতে আজ উৎসবের আমেজ। রিমির সাথে রাহুলের এঙ্গেজমেন্ট। জুবিন কথা রেখেছিল। সে রাহুলকে যাচাই করে দেখেছে ছেলেটা রিমির জন্য যোগ্য। চৌধুরী সাহেবেরও মত আছে। সারা বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। জুই নিজের ঘরে তৈরি হচ্ছে। তার পরনে আজ লাল বেনারসি, যেন নতুন বউ। কিন্তু তার শরীরটা আজ একটু খারাপ লাগছে। মাথাটা ঘুরাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে সকাল থেকে। সে ভাবলো হয়তো কাজের চাপে এমন হচ্ছে। জুবিন ঘরে ঢুকলো। সে আজ নীল পাঞ্জাবি পরেছে। জুইকে দেখে সে মুগ্ধ। বাহ, আমার বউকে তো আজ রিমির চেয়েও বেশি সুন্দর লাগছে। কেউ যদি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যায়? বুড়ি হয়ে যাচ্ছি, এখন আর কেউ নেবে না। কে বুড়ি? তুমি? তুমি তো এখনো আমার সেই পিচ্ছি বউটাই আছো। আসো এদিকে। জুবিন জুইকে কাছে টেনে নিতে চাইলো,
কিন্তু জুই হঠাৎ করে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যেতে নিল। জুবিন দ্রুত তাকে ধরে ফেলল। জুই, কি হলো জুই? জুইয়ের জ্ঞান ফিরল কিছুক্ষণ পর। সে দেখল সে বিছানায় শুয়ে আছে। ডাক্তার আপা তার হাত দেখছেন। জুবিন, রেহানা বেগম, চৌধুরী সাহেব সবাই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। ডাক্তার, ওর কি হয়েছে? সিরিয়াস কিছু? চিন্তা করবেন না মিস্টার জুবিন, খুশির খবর, জুই মা হতে চলেছেন, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য। তারপরে খুশির বন্যা বয়ে গেল। রেহানা বেগম আলহামদুলিল্লাহ বলে জুইকে জড়িয়ে ধরলেন। চৌধুরী সাহেব হাসছেন। রিমি হাততালি দিয়ে উঠল। কিন্তু জুবিন জুবিন যেন বিশ্বাসই করতে পারছে না। সে ধীর পায়ে জুইয়ের কাছে এসে বসল। তার চোখে পানি। জুই, সত্যি? জুই লাজুক হেসে জুবিনের হাতটা নিজের পেটের উপর রাখল। আমাদের ভালোবাসা এখানে। জুবিন জুইয়ের পেটে আলতো করে চুমু খেলো। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। সে জুইয়ের দিকে তাকালো। থ্যাংক ইউ জুই, তুমি আমাকে পূর্ণতা দিলে। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আজ। আমিও। জুবিন জুইকে বুকে জড়িয়ে ধরল। সবাই ঘর থেকে বেরিয়ে গেল তাদের একটু একান্ত সময় দিতে। জুবিন জুইয়ের কপালে কপাল ঠেকিয়ে বসে রইল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি পৃথিবীর সেরা বাবা এবং সেরা স্বামী হয়ে দেখাবো। আমাদের সন্তান হবে আমাদের ভালোবাসার প্রতীক। আমি জানি আপনি সেরা। জানালার বাইরে আতশবাজি ফুটছে রিমির এঙ্গেজমেন্টের খুশিতে। আর ঘরের ভেতর জুবিন আর জুই তাদের নতুন জীবনের স্বপ্ন বুনছে। তাদের ভালোবাসা শুরু হয়েছিল অবহেলা আর ঘৃণার মধ্য দিয়ে, কিন্তু আস্থা পূর্ণতা পেল বিশ্বাস, সম্মান আর এক গভীর আত্মিক বন্ধনে। গ্রামের সেই সহজ সরল পিচ্চি মেয়েটি আজ জয় করে নিল আধুনিক শহরের এক দাম্ভিক রাজপুত্রকে। ভালোবাসা এমনই, সে কোনো নিয়ম মানে না, কোনো বাধা মানে না। সে শুধু জানে দুটি হৃদয়কে এক করতে।